আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শুনে এসছি। ঠিক আছে, ঠিক আছে। ওম ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। আচ্ছা, শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা স্যার। সর্বে কথম সন্তি? अहम कुशली सर्वे कथम सन्ति? अहम कुशली अस्मि। अस्मि, ঠিক আছে? अहम कुशली अस्मि। अहम कुशलिनी अस्मि। अहम कुशलिनी अस्मि। अहम कुशलिनी एवं अस्तु, अहम तर्हि आदौ नामाङ्कनं स्वीकरोमि। सर्वे उपस्थिताः सन्ति न वा इति आदौ। আপনার সাউন্ডটা স্যার আস্তে আসছে খুব। এবার শোনা যাচ্ছে ঠিক করে? হ্যালো, ড্রপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ড্রপ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে ড্রপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে ড্রপ হয়ে যাচ্ছে সাউন্ডটা। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এবার অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আগে নাম প্রেজেন্টটা করে নি। অমিত কুমার মজুমদার। হ্যাঁ আছি স্যার। সৌমি দত্ত। হ্যাঁ আছি। ছন্দা বেরা। হ্যাঁ স্যার আছি। শেফালি নাথ। আছি স্যার। তন্ময় রয়। নেই। অনিন্দ মুখোপাধ্যায়। ইস্পিতা মিত্র। ইয়েস স্যার। আচ্ছা, গৌতম দাশগুপ্তা। নেই। রাই গাঙ্গুলি। কেয়া সরকার। নাফিসা খাতুন। তনুশ্রী সিংহ। হ্যাঁ স্যার আছি। শ্রাবন্তী আদক। ইয়েস স্যার আছি। অঙ্কিতা সিংহ।
পরাশর গঙ্গোপাধ্যায়, অনুরাধা গঙ্গোপাধ্যায়, জুলি পালই, প্রেজেন্ট স্যার। অমিয় কুমার দাস, উপস্থিত। সুনন্দা ঘোষ, সোমা সরকার, আকাশ ভগত, হ্যাঁ স্যার আছি। মৌসুমী সরকার, ইয়েস স্যার। সুশ্রুত বটব্যাল, মৌসুমী পাত্র, সুকৃতি বর্ধন। প্রেজেন্ট স্যার। আচ্ছা, যার নাম প্রেজেন্ট হয়নি পরে জয়েন করেছেন এরকম কেউ আছেন? হ্যাঁ স্যার, আমি আছি, সুনন্দা ঘোষ। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? ঠিক আছে। তাহলে আমি আগের দিন যা পড়িয়েছিলাম সেই ব্যাপারে কিছু হোম টাস্ক দিয়েছিলাম, করেছেন অনেকেই, সবাই করেননি, অনেকেই পাঠিয়েছেন আমাকে, দেখেছি ঠিকই আছে অনেকের। ঠিক আছে, কেউ কেউ লাস্টে কয়েকজন পাঠালেন তারা বাক্যগুলি লেখেননি। আমি বলেছিলাম একটি বাক্য লিখতে যেখানে কর্তা কর্ম করণ থাকবে, লাস্টে কয়েকজন শুধুমাত্র একটি শব্দরূপ লিখে পাঠিয়েছেন। ঠিক আছে, বাক্যটাও লিখতে বলেছিলাম আমি, বাংলাতে লিখতে বলেছিলাম বাক্য, লিখেছেন অনেকেই, লিখেছেন অনেকে সংস্কৃত লিখেছেন, অনেকে বাংলাতেও লিখেছেন। ঠিক আছে, যাই হোক, যারা লেখেননি তারা অবশ্যই লিখবেন, কারণ এগুলো প্র্যাকটিস না করলে না ভুলে যাব আমরা। খুব বড় কাজ তো দিনই আমি বলেছিলাম, একটা শব্দরূপ ম্যান্ডেটরি, দুটোও হতে পারে, আর একটি মাত্র বাক্য, বাংলায় একটি বাক্য লিখে জাস্ট কোনটা কর্তা কোনটা করণ কোনটা কর্ম এইটুকু লিখে দিতে। ঠিক আছে, যাই হোক, তাহলে আগের দিন আমরা শব্দরূপ পড়েছিলাম রাম শব্দ আর লতা শব্দ, তাই তো? তার মধ্যে আমরা রাম শব্দ আমাদের সকলের মুখস্থ আছে। হ্যাঁ স্যার। রাম শব্দ সকলের মুখস্থ হয়ে গেছে এখন, ঠিক? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। পরের দিন লতা শব্দটা, যারা রাম শব্দ শুধু করেছেন লতা শব্দ করেননি, তারা লতা শব্দ তাদের কাজ থাকলো পরের দিন। ঠিক আছে, লতা শব্দটা পরের সপ্তাহের মধ্যে মুখস্থ করে লিখে আমাকে পাঠাবেন। ঠিক আছে, আজকে আমরা আরো দুটি শব্দরূপ পড়বো। ঠিক আছে, প্রথমে পাঠ করবো আমরা শব্দরূপের, তারপর আমরা আগের দিনে যেখানে ছিলাম কারক, ঠিক আছে, কয়েকটি কারক আমাদের হয়েছিল, বাকিগুলো আমরা দেখবো আজকে। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? একটু বড় করলে স্যার ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। হুম, বড় করছি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে ভালো করে? হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে আমাদের আগের দিন আমরা রাম শব্দ এবং লতা শব্দ পড়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা পড়বো রাম শব্দ কোন লিঙ্গি? পুংলিঙ্গ স্যার। পুংলিঙ্গি। আর লতা শব্দ স্ত্রীলিঙ্গ। লিঙ্গ কারান্ত, তাই তো? স্যার আজকে আমরা
নপুংসক লিঙ্গি একটি শব্দ দেখব, অকারান্ত নপুংসক লিঙ্গি। ঠিক আছে, নপুংসক লিঙ্গি শব্দটি কিন্তু ওই অকারান্ত পুংলিঙ্গি শব্দের মতোই, খালি প্রথমে দুটো বিভক্তিতে একটু চেঞ্জ আছে। ঠিক আছে, দেখুন তাহলে আমি পড়বো, তারপর একজন পড়বেন। ঠিক আছে, প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আছেন হচ্ছে আকাশ ভগত মহোদয়া। আপনি প্রথমে, আমি এক লাইন একবার বলবো, আপনি দুবার বলবেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক ঠিক আছে স্যার। अकारान्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि। अकारान्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि। अकारान्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि। ঠিক আছে, তারপর পরের জন অমিত মজুমদার মহোদয়। ফলম, অকারান্তস্য। না ওটা হয়ে গেল, আচ্ছা আচ্ছা পরেরটা। আচ্ছা আচ্ছা। ফলম ফলে ফলানি। ফলম ফলে ফলানি। আবার ফলম ফলে ফলানি। দ্বিতীয় হচ্ছে ফলম ফলে ফলানি। ফলম ফলে ফলানি। আবার বলুন। ফলম ফলে ফলানি। দুটো রূপই কিন্তু সমান, তাই তো? প্রথমাতেও হ্যাঁ, যা দুটোই। রূপ, দ্বিতীয়াতেও কিন্তু তাই রূপ। ঠিক আছে, তাই রূপ। হ্যাঁ, এবার তৃতীয়া থেকে কিন্তু পুরো ফল শব্দটা, মানে অকারান্ত নপুংসকলিঙ্গ যে শব্দটা, সেটা অকারান্ত পুংলিঙ্গ শব্দের মতো হবে। ঠিক আছে, অকারান্ত আচ্ছা। পুংলিঙ্গ শব্দের মতো হবে। তাহলে ঠিক আছে, আপনি আনমিউট করুন। অমিয় কুমার দাস মহোদয়, আপনি তৃতীয়াটা একটু বলার চেষ্টা করুন। তৃতীয়া। হ্যাঁ, আমরা তো রাম শব্দ মুখস্থ করেছি, তাহলে আমরা সেই রাম শব্দের জায়গায় ফল শব্দকে বসাবো। তৃতীয়া। হ্যাঁ, ফলেন ফলাভ্যাম ফলৈঃ। একদম ঠিক আছে। ফলেন হ্যাঁ, ফলাভ্যাম ফলৈঃ। একদম। তারপরে কে আছেন? বাসানাস ক্লাসে আপনার, মানে আপনি এই নামে, নামটা কি যেন আপনার? আমার নাম সৌমি। সৌমি, আচ্ছা ঠিক আছে। সৌমি, আপনি বলুন চতুর্থীটা। ফলায়া ফলায় ফলাভ্যাম ফলেভ্য। হ্যাঁ, আবার ফলায় ফলেভ্যম ফলেভ্য। ফলাভ্যাম, আমি বলছি একবার, ঠিক আছে? ফলাভ্যাম। ফলায়া ফলাভ্যাম ফলেভ্যঃ। বলুন। ফলায়া ফলেভ্যাম ফলেভ্য। ফলাভ্যাম। ফলাভ্যাম হ্যাঁ, ফলেভ্য। হ্যাঁ, ফলেভ্য। ঠিক আছে, হুম। ঠিক আছে। তারপর নেক্সট ছন্দাবেরা। হ্যাঁ স্যার। আপনি পঞ্চমীটা বলুন। স্যার স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিনে তো দেখা যাবে না, কারণ আমি বললাম ফল শব্দের দুটি রূপ, দুটি বিভক্তি লিখেছি, বাকিগুলি রাম শব্দের মতো হবে, এবং রাম শব্দটা আমরা মুখস্থ করেছি, তাই আমি এটা এখন তো স্ক্রিনে আর দেখাবো না, যেহেতু রাম শব্দ সবাইকারই মুখস্থ আছে আমাদের, তাই তো? এক সপ্তাহ ক্লাস করতে পারিনি স্যার, সামনের সপ্তাহে ক্লাস করতে পারিনি, আমার মা একটু অসুস্থ ছিল, আচ্ছা হসপিটালে গেছিলাম আর কি। এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওটা তো আমি জানি না, আমি ভাবলাম করেছেন। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান, আপনি দেখাচ্ছি আপনাকে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি রাম শব্দ মুখস্থ করবেন। ঠিক আছে, বাকিদের কিন্তু, আপনার যারা সহপাঠী তাদের কিন্তু রাম শব্দ মুখস্থ হয়ে গেছে সকলের। স্যার পঞ্চমীটা বলবো তো স্যার? হ্যাঁ, পঞ্চমীটা বলবেন। হ্যাঁ, ফলাৎ ফলাভ্যাম ফলেভ্য। হ্যাঁ, ফলাৎ ফলাভ্যাম ফলেভ্যঃ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। তারপরে নেক্সট স্পিতা মিত্র মহোদয়া, আপনি বলুন ষষ্ঠী। ফলস্য ফলায়
ফলানাম, হ্যাঁ, আবার ফলস্য, ফলয়, ফলানাম, উচ্চারণটা ঠিক হচ্ছে না, একটু আমি একবার বলি। ফালাস্য, ফালায়োহ, ফলানাম। ফলস্য, ফলয়োঃ, ফলানাম, হ্যাঁ, ঠিক আছে। ফলস্য, ফলয়ঃ, ফলানাম। ফালায়োহ, উন্তস্ত যায় ওকার, ফালায়োহ। ঠিক আছে, একবার বলুন হুম। ফলায়োহটা। ফলয়ঃ, ফলায়োহ, ইয়ো। ফলয়ঃ, হ্যাঁ, ঠিক আছে। তারপরে কে আছেন? জুলি পালই মহোদয়া, আপনি বলুন সপ্তমী। ফলে, ফলয়োঃ, ফলেষু, ফলে, ফলয়োঃ, ফলেষু। হ্যাঁ, তারপর কে আছেন? মৌসুমী পাত্র মহোদয়া, আপনি সম্বোধনটা বলুন। শোনা যাচ্ছে না আপনার কথা। সাউন্ডটি খুব আস্তে আসছে, বাকিরা কি শুনতে পাচ্ছেন কেউ? না, কিছু শোনা না যাচ্ছে স্যার, না। শুনতে হচ্ছে না। মৌসুমী পাত্র মহোদয়া, আপনার সাউন্ডটা কিন্তু খুব আস্তে আস্তে, মানে কিছু একটু শুনতে পাচ্ছি আমি, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না। তো ঠিক আছে, আমি নেক্সট জনকে ধরছি, আপনি দেখুন প্রবলেমটা মেটাতে পারেন কিনা। মৌসুমী সরকার মহোদয়া, আপনি বলুন সম্বোধনটা। হ্যাঁ, ফল, ফলে, ফলানি, হ্যাঁ, আবার। ফল, ফলে, ফলানি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা ফল শব্দ আমরা শিখে এলাম, তাই তো? তাহলে আমরা একটি পুংলিঙ্গি শব্দ, আমরা একটি হ্যাঁ সম্বোধনটা কি ফল হবে শুধু? হ্যাঁ হ্যাঁ, ফল, আচ্ছা ফল, ফলে, ফলানি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা একটি পুংলিঙ্গি শব্দ পড়েছি, একটি স্ত্রীলিঙ্গি শব্দ পড়েছি এবং একটি নপুংসকলিঙ্গি শব্দ পড়েছি এখনো পর্যন্ত। ঠিক আছে, প্রথমে পড়েছি অকারান্ত পুংলিঙ্গি রাম শব্দ, তার রূপগুলি কিরকম কি চলে আমরা দেখেছি। কিন্তু স্যার এটা তো ফলটা স্যার তো আপনি বললেন রাম শব্দের মানে প্রথম এবং দ্বিতীয় বিভক্তি ছাড়া সবকটাই সেম হবে, তাহলে রামের তো এখানে রাম, রামু, রামাহা রয়েছে সম্বোধনে। হ্যাঁ, সম্বোধনটা যেহেতু প্রথমারই একটি স্বরূপ, সম্বোধনটা আচ্ছা। হচ্ছে প্রথমারই একটি স্বরূপ, আচ্ছা আচ্ছা এই প্রথমারই আচ্ছা। যে রূপগুলো আছে সেটাই হবে। স্যার আচ্ছা, ফলম আচ্ছা। আছে তো প্রথমাতে, হ্যাঁ, প্রথমাতে ফলম আছে তো, ফলম ময় হসন্ত। ফলম, হ্যাঁ, দুটো বিকল্পে দুটো রূপ হয়, ঠিক আছে? ও আচ্ছা, ফলম, ফল, কিন্তু প্রয়োগটা বেশি হয় হচ্ছে ফল এটার। ফলা, আচ্ছা। ঠিক আছে, হুম। তাহলে আমরা তিনটি শব্দ আমরা এখন পেয়েছি। এবার এই তিনটি শব্দকে আমরা দিয়ে কিন্তু অনেকগুলি শব্দ তৈরি করতে পারবো। মানে আমরা যদি যে কোনো অকারান্ত পুংলিঙ্গ শব্দ যে কোনো একটাকে ধরি, সেটা কিন্তু রাম শব্দের মতো হবে। ঠিক আছে, ধরুন ব্রাহ্মণ শব্দ, সর্প শব্দ, এই যে বৃক্ষ শব্দ, ছাত্র শব্দ, বালক শব্দ, সব কিন্তু আমরা এখন পেরে যাব, সবগুলো কিন্তু রাম শব্দের মতো হবে। ঠিক আছে, যেহেতু অকারান্ত এবং পুংলিঙ্গি। এবার স্ত্রীলিঙ্গি যে শব্দগুলি আছে, লতা, মহিলা, ঠিক আছে, গঙ্গা, ঠিক আছে, এইরকম যে যে শব্দগুলি আছে সব কিন্তু স্ত্রীলিঙ্গি এবং আকারান্ত, তাই ওগুলি লতা শব্দের মতো হবে। ঠিক আছে, এবার যে যে শব্দগুলি নপুংসকলিঙ্গি, যেমন হচ্ছে ধনম, পুষ্পম, পুষ্প শব্দ, ধন শব্দ, ঠিক আছে, আর অন্নম, অন্ন শব্দ, ঠিক আছে, এইগুলি সব কিন্তু যেহেতু নপুংসকলিঙ্গি, তাই অকারান্ত নপুংসকলিঙ্গি, তাই ফল শব্দের মতো হবে। পুষ্পম, পুষ্পে,
হ্যাঁ বলুন। পুংলিঙ্গি আর স্ত্রীলিঙ্গি না হলে বাকি সব কি নপুংসকলিঙ্গি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটেই লিঙ্গ, ঠিক আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, হয় পুংলিঙ্গ হয় স্ত্রীলিঙ্গ, নইলে যদি ওই দুটো না হয় বাকি নপুংসক লিঙ্গই হবে, ঠিক আছে। এবার যেমন পুষ্প শব্দ, যেমন ধরুন ফল শব্দের মতো হলে কি হবে? পুষ্পম পুষ্পে পুষ্পাণি, ঠিক আছে। দ্বিতীয়ত পুষ্পম পুষ্পে পুষ্পাণি। যদি পত্র শব্দ, পত্রম পত্রে পত্রাণি, ঠিক আছে। অন্নম অন্নে অন্নানি, এরকম করে রূপগুলি চলবে, ঠিক আছে। আমাদের প্রথমে একটি শব্দ দেখে, ধরুন একটি আমরা বাংলা শব্দ দেখলাম, সেটি আগে তার সংস্কৃত শব্দ কি জানতে হবে এবং তার লিঙ্গটা কি জেনে গেলে আমরা কিন্তু কোন কি রূপ হবে আমরা বলতে পারবো, তাই তো? এই শব্দের মতো হবে বলে আমরা সেই রূপটি বলে দিতে পারবো। তার আগে কি লিঙ্গ সেটা আমাদের আগে নির্ধারণ করতে হবে, ঠিক আছে। ওটা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু হয়ে যাবে। স্ত্রীলিঙ্গ আর নপুংসকলিঙ্গ। হ্যাঁ হ্যাঁ, ক্লিবলিঙ্গ নপুংসকলিঙ্গ একই। স্ত্রীলিঙ্গ মানে কি বড়, তাই না? হ্যাঁ বড় না, বড়। স্ত্রীলিঙ্গ মানে হ্যাঁ 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 হ্যাঁ, সেইটি জড় ক্লিব। তাহলে এই তিনটি শব্দ আমরা পড়লাম, এরপর আরেকটি শব্দ আমরা আজকে পড়বো, ঠিক আছে। সেটা হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ মুনি শব্দ, ঠিক আছে। ইকারান্ত পুংলিঙ্গ মুনি শব্দ। তাহলে কতদূর পর্যন্ত হয়েছিল? মৌসুমী সরকার, তারপর নাফিসা খাতুন মহোদয়া, আপনি বলবেন, ঠিক আছে। হ্যাঁ স্যার। ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনি শব্দস্য রূপাণি। রূপাণিটা এখানে লেখা নেই, যাই হোক বলবেন আপনি। হ্যাঁ বলছি। ইকারান্ত্যস্য পুংলিঙ্গিনঃ মুনি শব্দস্য রূপাণি। মুনিতে কিন্তু টান হবে না, মুনি মুটা কিন্তু হ্রস্ব উ আছে, হ্যাঁ। আর নিটাও হ্রস্ব উ, তাহলে মুনি শব্দস্য। মুনি শব্দস্য রূপাণি। হ্যাঁ, ঠিক আছে, আরেকবার বলুন। ইকারান্ত্যস্য পুংলিঙ্গিনঃ মুনি শব্দস্য রূপাণি। ঠিক আছে। নেক্সট জন শেফালীনাথ মহোদয়া। মুনিহি মুনি মুনায়াহ মুনায়াহ। ওটা বলবো? হ্যাঁ, মুনি মুনি নায়াহা মুনি আবার আবার মুনি নায়াহা। ঠিক আছে। তারপরে শ্রাবন্তী যাদব মহোদয়া। হ্যাঁ স্যার। মুনি 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 মুনিন। হ্যাঁ মুনিম মুনি মুনিম মুনিম মুনি মুনিন। আপনি কিন্তু মুনিম আর মুনিন দেখুন একই বলে ফেলছেন, কিন্তু এক কি দুটো? মুনিম এখানে কিন্তু হ্রস্ব আছে, কিন্তু মুনিন এখানে কিন্তু দীর্ঘ আছে, তাহলে ওটা একটু টানতে হবে, তাহলে তো পার্থক্যটা বোঝা যাবে। মুনিম এটা হ্রস্ব, মুনি এটা দীর্ঘ, আবার মুনিন এটাও দীর্ঘ, তাহলে মুনিম মুনি মুনিন। মুনি মুনি মুনিন। হ্যাঁ, মুনিন, নিটা একটু টানলেই তো হয়ে যাচ্ছে, ব্যাস। নিন। মুনি মুনি মুনিন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে নেক্সট সুকৃতি বর্ধন মহোদয়া। তৃতীয়া। হ্যাঁ, মুনিনা মুনিভ্যাম মুনিভিহি। মুনিনা মুনিভ্যাম মুনিভিহি। মুনিনা মুনিভ্যাম মুনিভিহি। ঠিক আছে। তারপর সুনন্দা ঘোষ মহোদয়া। স্যার বলছি, মুনয়ে আমি একবার বলি, মুনিভ্যাম। ঠিক আছে, তারপর বলবেন আপনি। আচ্ছা, মুনয়ে মানে আমি মুনিভ্যাম। একবার বলে নি পুরোটা, তারপর আপনি দুবার বলবেন, ঠিক আছে, প্রত্যেকে, কারণ অনেকেরই উচ্চারণ অসুবিধা আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকেই কিন্তু, মানে আমি বলছি মানে একজনকে আনমিউট করছি মানে সে আনমিউট করে বলবেন, বাকিরা কিন্তু মিউট করে নিজের বলবেন, জোর জোরই বলবেন মিউট করে, ঠিক আছে, না হলে কিন্তু উচ্চারণটা আসবে না। সংস্কৃত উচ্চারণ তখনই আসবে যখন আপনি বলবেন, জোর জোর বলতে হবে, ঠিক আছে। মুনায়ে মুনিভ্যাম মুনিভ্যাহ, বলুন। মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যः। আবার মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যः। ঠিক আছে।
তারপর মুনেহে, মুনিভ্যাম, মুনিভ্যাহ। বলুন কে আছেন? তনুশ্রী সিংহ মহোদয়া। মুনে মুনিভ্যাম মুনিভ্যः আবার মুনেহে মুনিভ্যাম মুনিভ্যः ঠিক আছে। তারপর ষষ্ঠী, ঠিক আছে। মুনেহে, মুন্যোহ, মুনীনাম। আকাশ ভগত মহোদয় আপনি বলুন। মুনেহে মুনয়োহ মুনীনাম মুনেহে মুনয়োহ মুনীনাম মুন্নয়োহ নয়, মুন্যোহ। মুনয়োহ হ্যাঁ বলুন, আর জোরে বলুন, শোনা যাচ্ছে না। মুনেহে মুনয়োহ মুনীনাম মুনেহে মুনয়োহ মুনীনাম। ঠিক আছে। তারপর অমিত মজুমদার মহোদয় আপনি বলুন। মুনৌ, মুন্যোহ, মুনিষু। মুনৌ মুন্যহ মুনিষু মুনৌ মুন্যহ মুনিষু। তারপর অমিয় কুমার দাস মহোদয়। মুনে, মুনি, মুনায়াহ। মুনে মুনি মুনয়ः মুনে মুনি মুনয়ः। ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম ইকারান্ত, ঠিক আছে, ইকারান্ত পুংলিঙ্গি একটি শব্দ মুনি ইকারান্ত। এরকম আমরা যে যে শব্দ পাবো কিন্তু এই রকমই চলবে, যেমন হরি শব্দ, হরি এরকম চলবে, ঠিক আছে। ইকারান্ত মানে কি হর্ষই দীর্ঘই দুটোই হবে? না 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 না, হ্রস্ব ইকারান্ত। ও হর্ষ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটি বর্ণের একটি করে আছে। দীর্ঘ ইকারান্ত আবার আলাদা হবে, ঠিক আছে। হ্রস্ব ইকারান্ত যে শব্দগুলি সেগুলি কিন্তু পুংলিঙ্গি শব্দ, সব এই শব্দের মতো চলবে। হরি শব্দ, তারপর ধরুন আপনি যে বিভিন্ন কবি, শব্দ আছে, হ্যাঁ কবি শব্দ, কবি, বিধি জি, শব্দ, বিধি শব্দ, এরকম বিভিন্ন শব্দগুলি কিন্তু এই মুনি শব্দের মতো হবে, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট দিনের কাজ হলো, যারা শুধুমাত্র রাম শব্দ মুখস্থ করেছেন তারা লতা শব্দ মুখস্থ করবেন, মুখস্থ করে লিখে আমাকে পাঠাবেন, ঠিক আছে। এবং না, যারা শুধুমাত্র রাম শব্দ মুখস্থ করেছেন তাদের কাজ হলো লতা শব্দ এবং ফল শব্দের এই দুটো রূপ, একটাই রূপ মুখস্থ করলে দুটো হয়ে যাচ্ছে, কিন্তু লিখতে হবে দুটোই, প্রথমা দ্বিতীয় করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে লতা শব্দ এবং এই ফল শব্দের এই প্রথমা দ্বিতীয়া, ঠিক আছে, হবে তো? হ্যাঁ স্যার হয়ে যাবে। ঠিক আছে। আর যারা লতা শব্দ মুখস্থ করে ফেলেছেন তারা হচ্ছে ফল শব্দের এই দুটো রূপ আর মুনি শব্দ, ঠিক আছে। আর ঠিক আছে স্যার। সকলে করবার চেষ্টা করুন, অনেকে পাঠাননি আমাকে, ঠিক আছে, সকলে করবার চেষ্টা করবেন, লিখে পাঠাবেন। স্যার দুবার করে? হ্যাঁ দুবার করে করলেই ভালো, আচ্ছা ঠিক আছে। কারণ প্রথমবার কি করবেন বলুন তো, প্রথমবার করলেন, করে এবার মানে আপনি তো মুখস্থ করলেন, করে লিখলেন না দেখে, সেটি লেখার পর এবার ওই যে এই পিডিএফটার সঙ্গে মেলাবেন একবার, ঠিক আছে, ভুলগুলো ডিটেক্ট করবেন, তারপর আবার সেই ভুলগুলো বুঝে নিয়ে নেক্সট আবার না দেখে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রথমেই দুবার যদি না দেখে লিখেছি তাহলে ভুলটা ভুলই থেকে গেল সেকেন্ড বাদে, তাই না? তাই প্রথমবার লিখবেন, লিখে পিডিএফটার সঙ্গে যে পিডিএফটা দেওয়া হবে সেই পিডিএফটার সঙ্গে ভুলগুলো মেলাবেন, প্রত্যেকটা শব্দ মেলাবেন, ভুলগুলো নিজেই ডিটেক্ট করবেন, দাগ দেবেন, ঠিক আছে। দাগ দিয়ে আবার সেকেন্ডটা লিখবেন ওই ভুলগুলো সংশোধন করে, ঠিক আছে, না দেখেই কিন্তু। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের শব্দরূপ। এবার আমরা পড়ছিলাম কারক বিভক্তি, তাই তো? কারক এবং বিভক্তি।
তাহলে আচ্ছা, ছন্দা বেরা মহোদয়া, আপনি বলুন চতুর্থী বিভক্তি কোন কারকে হয়? ছন্দা বেরা মহোদয়া, শোনা যাচ্ছে? আচ্ছা, অন্য কাউকে ধরি। মৌসুমী সরকার মহোদয়া। সম্প্রদানে চতুর্থী হয়, মানে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। আচ্ছা, ঠিক আছে। মৌসুমী পাত্র মহোদয়া, আপনি বলুন অধিকরণ কারকে কোন বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি। আচ্ছা, ঠিক আছে। আর অমিয় কুমার দাস মহোদয়, আপনি বলুন দ্বিতীয়া কোন কারকে হয়? করণ কারকে। কোথায়? দ্বিতীয়া। করণ তৃতীয়া করণ কারকে। তৃতীয়া নয়, দ্বিতীয়া বলেছে, দ্বিতীয়া। দ্বিতীয়া কর্মকারক। কর্মকারক। কর্ম, ঠিক আছে। আর অপাদানে কি হয়? অপাদানে পঞ্চমী। পঞ্চমী, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আমাদের মনে আছে, তাই তো? ঠিক আছে। তাহলে আগের দিন আমরা কি কি কারক পড়েছিলাম? কোনটা পড়েছিলাম? কর্তা, কর্ম, করণ, তাই তো? সকলের মনে আছে? মনে আছে? আর একবার আমি বলে দিই সামান্য ভাবে, যারা ছিলেন না তাদের জন্য, যে 6টি কারক, 6টি কারকে 6টি বিভক্তি হয়, ঠিক আছে? কি কি কারক? কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। টোটাল হচ্ছে 7টি বিভক্তি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তার মধ্যে এই ষষ্ঠী বিভক্তিটা কোনো কারকে হয় না, অন্য একটি অর্থে হয়, সেটি আমরা আলোচনা করব, আজকে আলোচনা করব শেষে। এই ষষ্ঠীটাকে ছেড়ে বাকি পড়ে থাকলো 6টা। সেই 6টি কারক ক্রম অনুযায়ী সেই 6টি বিভক্তি ক্রম অনুযায়ী 6টি কারকে হচ্ছে: কর্তাতে প্রথমা, কর্মেতে দ্বিতীয়া, করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, অধিকরণে সপ্তমী। ঠিক আছে। এবার তাহলে এই কারকগুলি কি সেটা আমাদের জানতে হবে। কারকগুলি কি? প্রথমে কর্তা। কর্তা কাকে বলবো? যে আমি এখানে ডেফিনেশনটা লিখেছি, যে ক্রিয়াটি সম্পন্ন করে সে কর্তা। সোজা ভাষায় বললে যে কাজটি করে, যে কাজটি হচ্ছে, সেই কাজটি যে করছে সে হচ্ছে কর্তা। রাম ভাত খাচ্ছে, এখানে খাওয়া কাজ হচ্ছে, খাওয়া ক্রিয়া, সেই ক্রিয়াটি করছে কে? রাম, তাই রাম হচ্ছে কর্তা। রাম যেহেতু কর্তা তাই সেখানে প্রথমা বিভক্তি হয়েছে, এবং প্রথমা বিভক্তি তো 3টে, মানে 3টে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। রামহ, রামু, রামাহ, তাহলে কোনটা বসবে? যটি সংখ্যা বিভক্ষিত হবে সেই অনুযায়ী সেই বচনটি হবে। আমরা যদি বলি একটি রাম খাচ্ছে, একজন রাম খাচ্ছে, তাহলে রামহ বসবে। যদি আমরা বলি বাক্যে দুজন রাম খাচ্ছেন, তাহলে রামও হবে। যদি অনেকজন রাম খাচ্ছেন, রামাহা হবে। ঠিক আছে। এরকম ভাবে আমাদের বিভক্তি, শব্দের পরে বিভক্তি যোগ করতে হবে। এই গেল। এটা আর একবার একটু বলবেন স্যার? হ্যাঁ, আর এটা আর একবার একটু বলবেন? কোনখানটা? পুরোটা? কোন মানে কোন বচন, কোন বিভক্তিতে কোন বচনটা হয়? আচ্ছা, বচন। হ্যাঁ হ্যাঁ, মানে বচনের ব্যাপারটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা তো ডিটেক্ট করে ফেললাম যে, দাঁড়ান এক মিনিট, এই যে 6টি কারক, 7টি বিভক্তি, তার মধ্যে ষষ্ঠী বিভক্তিটা হচ্ছে হয় না, বাকি 6টি হয়। কর্তাতে প্রথমা, কর্মে দ্বিতীয়া, করণে তৃতীয়া, এরকম করে হচ্ছে। এবার কর্তা আমরা নির্ণয় করলাম যে যে কাজটি করছে সে কর্তা। তাহলে রাম ভাত খাচ্ছে, তাহলে রাম এখানে কর্তা। এবার রাম কর্তা, কর্তাতে প্রথমা বিভক্তি হয় বলা হয়েছে, কিন্তু আমাদের সংশয় হচ্ছে যে প্রথমা বিভক্তির তো 3টে রূপ, তাই তো? রাম শব্দের প্রথমা বিভক্তির কটি রূপ? 3টি। রামাহা, রামৌ, রামাহা, তাই তো? এই 3টির মধ্যে কোনটি হবে? সেটা আমাদের দেখতে হবে সংখ্যাটা।
যদি আচ্ছা। কর্তা যদি একজনই হয়, হুম। এক এক সংখ্যা থাকে, একজন হয়, তাহলে আমাদের এক বচন করতে হবে। এক বচন কোনটা? রামঃ, তাই তো? রামঃ। হুম। যদি কর্তা দুজন হয়, যদি বাক্যটা এরকম থাকে দুজন রাম ভাত খাচ্ছে, তাহলে কর্তা দুজন আছে, বোঝাই যাচ্ছে সংখ্যা দুটো, তাহলে হুম। দ্বিবচন হবে। এবং রাম। আবার যদি কর্তা অনেকজন হয়, মানে দুজনের অধিক যদি হয়, 3 জন বা 4 জন বা 5 জন বা অনেকজন, এরকম অর্থ বোঝাতে, তাহলে সেখানে বহুবচন প্রয়োগ হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে? ঠিক। হ্যাঁ স্যার। ঠিক আছে। এই গেল কর্তা। তারপর আসছে কর্ম। কর্ম কাকে বলবো? কর্তা ক্রিয়ার দ্বারা যেটা পেতে চাইছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কর্তা ক্রিয়ার দ্বারা যেটা পেতে চাইছে, যেমন রাম ভাত খাচ্ছে, রাম খাওয়া ক্রিয়ার দ্বারা ভাতকে পেতে চাইছে, তাই ভাত হচ্ছে কর্ম সেখানে। ঠিক আছে? ভাত হচ্ছে কর্ম, এবং কর্মেতে যেহেতু দ্বিতীয়া হয়, তাই ভাত এই শব্দের সংস্কৃত হলো অন্ন। ঠিক আছে? অন্ন শব্দ হচ্ছে কিন্তু ফল শব্দের মতো, তাই তো? তার দ্বিতীয়াদের রূপ হচ্ছে অন্নম। যদি বলা হতো রাম অনেকগুলি ভাত খাচ্ছে, কি হতো? অন্যানি। হ্যাঁ, রামঃ অন্নানি খাদতি। ঠিক আছে? যাই হোক, তাহলে সেখানেও সেম, প্রথমে আমরা কর্ম কোনটা ডিটেক্ট করতে হবে, তারপর কর্মের সংখ্যাটা ডিটেক্ট করতে হবে। ভাত এখানে কর্ম, কর্মের সংখ্যা ডিটেক্ট করে সেই বচনটা আমাদের তারপর সেখানে যোগ করতে হবে। ঠিক আছে? সেই বচনের রূপটি প্রয়োগ করতে হবে। এই গেল কর্ম। তারপর হচ্ছে করণ। করণ হচ্ছে কর্তা যার সাহায্যে ক্রিয়াটি সম্পন্ন করছে, সেটি হচ্ছে করণ। মানে যার সাহায্য নিচ্ছে ক্রিয়াটা সম্পন্ন করতে, সেটা হচ্ছে করণ। যেমন রাম হাত দিয়ে ভাত খাচ্ছে, তাহলে এখানে খাওয়া ক্রিয়াতে সাহায্য করছে কি? হাতটি সাহায্য নিচ্ছে রাম খাওয়া ক্রিয়াটা সম্পন্ন করার জন্য, তাই এখানে হাতটি হচ্ছে করণ। এবং একটি হাত স্যার বোঝাচ্ছে। একটা প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই। রাম ভাত খাচ্ছে, হাতটা বলা হয় না, ঠিক আছে? রাম ভাত খাচ্ছে, তা ওখানে তো হাতটা থেকেই যাচ্ছে, তাই না? হাত দ্বারাই তো ভাতটা খাবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো ওইটা না লেখা থাকলেও তাহলে হাতটা তো ধরেই নিতে হবে যে হাত দ্বারাই তো খায়। হ্যাঁ, ধরে নিতে হবে, কিন্তু আমি যখন বাক্যে প্রয়োগ করবো তখন সেটাকে কোনো একটি কারক তো করতেই হবে, নাহলে তো বিভক্তি লাগবে না। মানে তখন ওটা লিখে দিতে হবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, অবশ্যই। ও আমি বলতে হবে, কিন্তু আমি যখন বাক্যে প্রয়োগ করবো একটি শব্দের, যদি আমি হস্ত শব্দটা বাক্যে প্রয়োগ করতে চাই, রাম হাত দিয়ে ভাত খাচ্ছে, এরকম বাক্যে লিখতে চাই আমি, তাহলে সেই হস্তটা কোন কারক আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ। নাহলে তো কারক না হলে তো বিভক্তি যোগ হবে না, আর বিভক্তি যোগ না হলে সেটির বাক্যে প্রয়োগ হবে না। বাক্যে সবসময় বিভক্তি যুক্ত শব্দেরই প্রয়োগ হয়, রাম এরকম কিন্তু প্রয়োগ হয় না। রামহ, রামৌ, রামাহ এরকম শব্দগুলির কিন্তু প্রয়োগ হয় বিভক্তিযুক্ত শব্দের। ঠিক আছে? বাক্যে বিভক্তিযুক্ত শব্দ হয়, তাই তো? হ্যাঁ, বাক্যে সবসময় বিভক্তি যুক্ত শব্দেরই প্রয়োগ হয়। মেন যে মূল শব্দটি তার কিন্তু বাক্যে প্রয়োগ হয় না। ঠিক আছে? কোন আচ্ছা। একটি বিভক্তি, এই যে 21টি রূপ, মানে এই 21টি 24টি রূপ সম্বোধনকে নিয়ে, সেই 24টি রূপের মধ্যে কোন একটি রূপ হবে। ঠিক আছে? মূল আচ্ছা। শব্দের কিন্তু আমি লিখে দেবো মূল শব্দটি, তাহলে হবে না। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে হাতের দ্বারা ক্রিয়াটি সম্পন্ন করছে, তাই এখানে হাত হচ্ছে এখানে করণ, এবং করণ কারকের তৃতীয়া বিভক্তি হচ্ছে, তাই হস্তে ন হয়েছে। এই পর্যন্ত আমরা দেখেছিলাম, এরপর আমরা দেখব। ঠিক আছে? এরপর আছে সম্প্রদান কারক। কি আছে ডেফিনেশন? কর্তা ক্রিয়ার দ্বারা যার সাথে সম্বন্ধ করতে চাইছে, সেটা হচ্ছে সম্প্রদান। কর্তা ক্রিয়ার দ্বারা যার সাথে সম্বন্ধ করতে চাইছে, মানে ধরুন রাম, উদাহরণটা দিলে বুঝতে পারবেন, রাম দরিদ্রকে বস্ত্র দিচ্ছে, এখানে দান কি দান করছে? বস্ত্র দান করছে। সেই দান ক্রিয়ার দ্বারা দরিদ্রের সাথে কিন্তু রামের একটি সম্বন্ধ হচ্ছে, তাই তো? দান মানে দান রূপ এই যে ক্রিয়ার দ্বারা একটি সম্বন্ধ তৈরি হচ্ছে দরিদ্রের সাথে, তাহলে সেখানে দরিদ্রটি তাহলে হবে যার সাথে সম্বন্ধ হচ্ছে কর্তার,
কর্তা রাম, এখানে কর্তার কার সাথে সম্বন্ধ হলো? এই দান ক্রিয়ার দ্বারা দরিদ্রের সাথে, তাই দরিদ্রটি হচ্ছে সম্প্রদান। ঠিক আছে, কর্তা ক্রিয়ার দ্বারা যার সাথে সম্বন্ধ করতে চাইছে, রাম বস্ত্র দান করছে দরিদ্রকে, তাহলে বস্ত্র দান করার দ্বারা কাকে দান করছে? দরিদ্রকে। ঠিক আছে, দরিদ্রের সাথে একটি সম্বন্ধ হচ্ছে, তাহলে সেই দরিদ্রটি সেখানে হচ্ছে সম্প্রদান। বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখবেন এই দান ব্যাপারটাতে কিন্তু সম্প্রদান কারকটি হয়, দান করা কাজেই। এর বিকল্প আছে কিছু কিছু, কিন্তু বেশিরভাগ 80% ক্ষেত্রে দেখুন সম্প্রদান এই কারকটির যে নাম, এই নামের মধ্যেই কিন্তু দান কথাটি আছে, তাই তো? সম্প্রদান, তাই দান ক্রিয়াতেই কিন্তু এই সম্প্রদান কারকটি বেশিরভাগ ক্ষেত্রে হয়। বোঝা গেছে? তাই আপনারা যখন উদাহরণ দেবেন এই দান ক্রিয়া দিয়েই দেবেন। ঠিক আছে, মানে তাহলে সোজা ভাষায় যদি বলি কি হবে? যাকে দান করছে সেটা সম্প্রদান। একদম সিম্পল যদি বলতে চাই, যাকে দান করছে কর্তা কোনো কিছু একটা জিনিস, যাকে দান করছে সেই ব্যক্তিটি হচ্ছে সম্প্রদান, সেখানে চতুর্থী বিভক্তি হবে। যেমন রাম দরিদ্রকে বস্ত্র দিচ্ছে, তাহলে দরিদ্রকে দান করছে, তাহলে কি হবে? কর্তাকে এখানে রাম, তাহলে রামঃ। কর্মকে বস্ত্র, কি দিচ্ছে? বস্ত্র দিচ্ছে, তাহলে বস্ত্রটি হচ্ছে কর্ম, বস্ত্রম। আর দরিদ্রকে সম্প্রদান যেহেতু, তাহলে দরিদ্র শব্দ রাম শব্দের মতো সম্প্রদানের চতুর্থী হবে, একজন দরিদ্রকে দিচ্ছে, তাই দরিদ্রায়। ঠিক আছে, রামঃ দরিদ্রায় বস্ত্রম দদাতি। বোঝা গেছে? কারো কোনো ডাউট? আমি কিন্তু একটা করে বাক্য বলতে বলবো এরপরেই, ডাউট থাকলে এখনই জিজ্ঞেস করে নিন। ডাউট নেই, তাই তো? দরিদ্র তাহলে সম্প্রদান হবে, তাই তো? হ্যাঁ, দরিদ্র হলো সম্প্রদান, তাই সেখানে চতুর্থী বিভক্তি হচ্ছে। যখন বাক্য আমি সংস্কৃতে করব, দরিদ্রায় লিখবো, হ্যাঁ। দরিদ্রায়। ঠিক আছে, চতুর্থী বিভক্তি, একজন দরিদ্র, তাই দরিদ্রায়। তাহলে আমি বাক্য ধরি এক এক করে, শেষ থেকে ধরি। তনুশ্রী সিংহ মহোদয়া, আপনি একটি বাংলায় বাক্য বলুন, সেটা সংস্কৃত করা যদি পারেন তাহলে করুন। তার আগে বাংলা বাক্যটি বলে তার ডেফিনেশন দিতে হবে, কোনটা কর্তা, কোনটা কর্ম, কেন কর্তা এবং কেন সম্প্রদান। বলুন। স্যার বাক্যে কর্ম, কর্তা, করণ সবকিছু থাকবে? হ্যাঁ, থাকলে ভালো। আমাদের ফোকাস এখন হচ্ছে সম্প্রদানে, আপনি যদি পুরো অন্যান্য গুলো আনতে পারেন খুবই ভালো, উত্তম। হুম। নৃপাহা, প্রথমে বাংলায় বলুন, বাংলায়। বাংলা। রাজা ভিক্ষুককে, রাজা নিজের হাতে ভিক্ষুককে অন্ন দান করছে। আচ্ছা, এখানে স্যার আমি একটু বাক্যটা লিখছি। হ্যাঁ অবশ্যই লিখুন, সকলেই লিখে লিখে দিন, প্রত্যেকের বাক্য সকলে যদি লিখে দিন প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে ডিটেক্ট করার চেষ্টা করবেন কোনটি সম্প্রদান। এখানে হচ্ছে করণ হচ্ছে নিজে হাতের দ্বারা দিচ্ছে, যেহেতু অন্ন দান করছে। আচ্ছা, প্রথমে আমি স্টেপটা বলে দিচ্ছি, মানে যেটা আচ্ছা ফর্মাল স্টেপ হচ্ছে প্রথমে ক্রিয়াপদ বলতে হবে। ঠিক আছে, ক্রিয়া এটি, ক্রিয়াটি সম্পন্ন করছে এই, তাই এ হচ্ছে কর্তা। সেই কর্তা ক্রিয়াটি সম্পন্ন করছে এর দ্বারা, তাই এটি হচ্ছে করণ, এবং ক্রিয়াটির দ্বারা এটি পেতে চাইছে, তাই এটি হচ্ছে কর্ম। এরকম ভাবে গুছিয়ে বলুন, তাই না? বলুন। ঠিক আছে। রাজা ভিক্ষুককে নিজের হাতে অন্ন দান করছে। এখানে দান করা হচ্ছে ক্রিয়াপদ, দান ক্রিয়াটি সম্পন্ন করছে রাজা, তাই রাজা এখানে কর্তা। আর রাজা যেহেতু মানে দান করছে নিজের হাতের দ্বারা, তাই হাতটা এখানে হচ্ছে করণ, অর্থাৎ হ্যাঁ করণ কারক। আর
নিজের হাতে কি দান করছে তার ঈপ্সিত বস্তু হচ্ছে অন্ন, তাই অন্ন এখানে কর্ম হবে। আর কাকে দান করছে মানে যাকে দান করে সেখানে সম্প্রদান হয় এবং তাতে চতুর্থী বিভক্তি হয়। ভিক্ষুকে দান করছে তাই এখানে ভিক্ষুকটা সম্প্রদান হবে, সম্প্রদান কারক, তাই সংস্কৃত হবে নৃপহা ভিক্ষুকায় স্বহস্তেন অন্নং দদাতি। হ্যাঁ, যদি অনেকগুলি ভিক্ষুককে দান করে তাহলে কি হবে? ভিক্ষুকেভ্যঃ। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে। ঠিক আছে, সুন্দর, ভালো। তারপর নেক্সট সুনন্দা ঘোষ মহোদয়া, আপনি একটি বাক্য বলুন। সুনন্দা ঘোষ। সুকৃতি বর্ধন মহোদয়া, আপনি বলুন। একজন বন্ধু তার বন্ধুদের মিষ্টি দান করছে, এরকম ভাবে বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। বন্ধুর নাম যদি লতা ধরি, হ্যাঁ। লতা বন্ধুদের মধ্যে মিষ্টি বিতরণ করছে। হ্যাঁ, হতে পারে, হবে হবে। মানে দান করছে লিখলাম, বললাম না? বিতরণ করছে, হ্যাঁ, একই অর্থ হয়ে যাচ্ছে, হুম, হুম। মানে কিছু দেওয়া আর কি, হ্যাঁ, অর্থ হ্যাঁ। বলেই হবে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে বন্ধুদেরকে, সেটা তো হলো সম্প্রদান কারো। না, প্রথমে আমি কি বললাম, কি প্রথমে বিতরণ করছে, হ্যাঁ বিতরণ করছে, তাহলে এটা ভার্ব বার করছি ক্রিয়া। তারপর হচ্ছে কে করছে, লতা, হ্যাঁ কর্তৃকারক। হ্যাঁ। আচ্ছা, মিষ্টি বিতরণ করছে, মিষ্টি হচ্ছে কর্মকারক, করণকারক, না না, কর্মকারক। হ্যাঁ, কর্ম। হ্যাঁ। আচ্ছা, এই মধ্যে কি করণকারক বলবো? না 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 না, মধ্যে নয়, বন্ধুদের মধ্যে মানে এখানে বন্ধুদের। নেই, এখানে করণকারকটা আসছে না। এখনকার নেই, দরকার নেই, যদি নিজের হাত দিয়ে দিচ্ছে বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, দরকার নেই বাক্যতে। আর বন্ধুদের মধ্যে সে তাহলে হচ্ছে সম্প্রদান কারক, মানে বন্ধু হচ্ছে সম্প্রদান, বন্ধুরা হচ্ছে হ্যাঁ। সম্প্রদান। হ্যাঁ হ্যাঁ। মিত্র। হ্যাঁ, যদি আমি সংস্কৃত করতে চান আপনি কি হবে, স্টেপ বাই স্টেপ করুন। আগে বিতরণ বিতরণ করা হচ্ছে বিতরতি। বিতরতি, আচ্ছা। কর্তা, কর্তা কি আছে? কর্তা লতা, তাহলে কি হলো? লতা বিতরতি। বিতরতি। বন্ধুদের মধ্যে মিষ্টি, মিষ্টি হচ্ছে মিষ্টি হচ্ছে, বলুন, মিষ্টান্ন। মিষ্টান্ন। মিষ্টান্ন শব্দ ফল শব্দের মতো, তাহলে কি হবে? ফলেন। কোন কারক এটা? না, এটা হচ্ছে কর্মকারক। তাহলে কি হবে? ফলের রূপটা তৃতীয়াতে হয়তো। হ্যাঁ। কর্মতে কোন বিভক্তি হয়? লতায়া না, মিষ্টান্ন শব্দ ফল শব্দের মতো, এটা আমরা পড়লাম। মানে বহু বচন হবে, ফলানি। হ্যাঁ, তাহলে কি হবে? মিষ্টান, কি জানি, মিষ্টান্নানি। মিষ্টান্নানি, আচ্ছা। তাহলে লতা মিষ্টান্নানি বিতরতি, এতদূর পেলাম। হ্যাঁ। আর কি বেঁচে থাকলো? এই যে বন্ধুদের বা বন্ধু, হ্যাঁ বন্ধুকে বা বন্ধুদেরকে বা বন্ধুদের মধ্যে, মানে মিনিংটা বোঝা যাচ্ছে বন্ধুদেরকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কি, কোন কারক? বন্ধু হচ্ছে কোন কারক? রাম। না না, কোন কারক? কারক, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। আচ্ছা, সম্প্রদানে কোন বিভক্তি হবে? চতুর্থী। কোন বচন হবে এখানে? এখানে সিঙ্গুলার নাম্বারই বলি, এক বচন বলি। যদি এক বচন বল, বন্ধুদের, আপনি কিন্তু বাক্য বলেছেন বন্ধুদেরকে। বন্ধুদের, হ্যাঁ, তাহলে বহু বচন হবে, বহু বচন হবে, তাই তো? তাহলে যদি হচ্ছে বন্ধু, মিত্র, মিত্রভ্য শব্দের মতো। মিত্রভ্য কি কি রূপটা হয়? মানে বহু বচন হবে, চতুর্থী। হ্যাঁ হ্যাঁ, মিত্রভ্য সবেতেই তাই হয়। মিত্রভ্য, মিত্রেভ্য হয়, মিত্রেভ্য, আচ্ছা। তাই না? দেখছি। তাহলে বাক্যটি পুরো কি হলো? লতা মিত্রেভ্য মিষ্টান্নানি বিতরতি। একদম ঠিক আছে, বোঝা গেছে, পুরোটা ক্লিয়ার? বুঝেছি, একটু সময় লাগছে স্যার। ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে, ওগুলো হয়ে যাবে, বলতে বলতে হয়ে যাবে, ঠিক আছে? বুঝে গেলেই তারপরটা, প্রথমে বোঝাটা যদি একদম ক্লিয়ার হয় তাহলে আপনি
উদ্ধার করে যাবেন। প্রথম সময় লাগবে কিন্তু উদ্ধার করে যাবেন যদি প্রথম ভিতটা যদি একদম স্ট্রং হয়, ঠিক আছে? তারপরে নেক্সট শ্রাবন্তী আদক মহোদয়া। হ্যাঁ, কেউ কিছু বলছি প্রশ্ন? এখানে মিষ্টি দান করছে, মিষ্টিটা রূপটা কি বললো বুঝতে পারিনি। কোনটা? মিষ্টি দান করছে বললো তো? বিতরণ করছে, বিতরতি। বিতরতি। আচ্ছা আচ্ছা। শ্রাবন্তী আদক মহোদয়া, হ্যাঁ স্যার। বলুন একটি বাক্য। যে কোনো বাক্য, দান করাতেই যে কোনো বলতে পারেন। একে এই দান করছে, একে এই দান করছে, কথা কিছু যে কোনো আপনার সিম্পল বাক্যই বলুন, বেশি কঠিন করে দরকার নেই। আমরা শুধু বুঝেছি কিনা এটা আমরা দেখবো, যে আমরা বুঝতে পারছি কিনা কনসেপ্টটা, ঠিক আছে? সীমা পায়েস দিচ্ছে। হ্যাঁ, সীমা, স্যার এটা হবে, সীমা সীমা পায়েস দিচ্ছে। আমরা তো কাকে সম্প্রদানটাই তো বললাম না এখানে। আমি কি বললাম? যাকে দেয়া হচ্ছে সেটা সম্প্রদান, তাই তো? ভাইকে। হ্যাঁ, তাহলে বলুন ওটা। সীমা ভাইকে পায়েস দিচ্ছে। হ্যাঁ তাহলে সীমা এখানে কর্তা, হ্যাঁ কি দিচ্ছে? পায়েস। হ্যাঁ পায়েস কর্ম। হ্যাঁ, আর কাকে দিচ্ছে? ভাইকে দিচ্ছে। ভাই সম্প্রদান কারক। ঠিক আছে, ভাই সম্প্রদান, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সংস্কৃত করতে যাই হবে স্যার হচ্ছে, এটা তাহলে সংস্কৃত কি হবে স্যার? হ্যাঁ, দদাতি, দিচ্ছে মানে দদাতি, সীমা সীমা দদাতি, তাই তো? কি দিচ্ছে? পায়েস। পায়েস হচ্ছে আমরা বলতে পারি হ্যালো, পরমাণু। হ্যাঁ, পরমান্নম বলতে পারি। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, পরমান্নম। পরমাণু। হ্যাঁ পরমান্নম। হ্যাঁ, আর সীমা ভাতৃ শব্দটা হচ্ছে, দদাতি। শব্দ আছে, না না, ভাতৃ শব্দ আছে, আপনি সহোদরা শব্দ বলুন, সহোদরা, সহোদরা, সহোদরা। সহোদরা, রাম শব্দের সহোদরা। মতো। অকারান্ত, অকারান্ত, আচ্ছা, অকারান্ত। সহোদরা। হ্যাঁ হ্যাঁ, সহোদরা। কি হবে সীমা চতুর্থী? দদাতি। সীমা দদাতি পরমান্ন সহোদরা। এটা ভাই, এখানে সম্প্রদান কারক কোনটি? ভাই। সম্প্রদানে কোন বিভক্তি হয়? হ্যাঁ স্যার, সম্প্রদানে কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে আমি যদি সহোদর যদি শব্দ হয়, তার চতুর্থী রূপটি কি হবে? সহোদরায়। হ্যাঁ, সহোদরায়। সহোদরায়। হ্যাঁ, সীমা। হ্যাঁ স্যার, স্যার বাক্যটা একবার বলি, আপনি শুনুন। সীমা দরায়, সরি, সীমা দদাতি পরমান্ন মান্নম। পরমান্নম সহোদরায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোটামুটি বুঝতে পেরেছেন সবাই। তারপর নেক্সট কারকে আমরা যাই, ঠিক আছে? একটা বলতাম, হ্যাঁ বলুন বলুন। বলছি সীতা দরিদ্রদের নিজ হাতে ধন দান করছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ক্রিয়া দান করা, হ্যাঁ দান করছেন সীতা। সীতা হচ্ছে কর্তাকারক। হ্যাঁ, আর কাদের দান করছেন? দরিদ্রদের, এটা তো সম্প্রদান। নিজ হাতে হচ্ছে করণ, আর ধন হচ্ছে কর্মকারক। ঠিক আছে। সংস্কৃত করলে কি হবে? এখানে জানি না। সীতা স্বহস্তেন হ্যাঁ, দরিদ্রাভ্যা ধনম দানম করতি, এরকম হয়। দদাতি, দদাতি। হ্যাঁ, শুধু দদাতি। হ্যাঁ, দদাতি, দান করা মানে দান দদাতি। করাটা দদাতি। আচ্ছা, হয়েছে স্যার এটা? হ্যাঁ, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বাকিদেরকে পরের কারকটি ধরবো, ঠিক আছে? ঠিক আছে, পরের কারকটি হচ্ছে, তাহলে সম্প্রদান আমাদের হয়ে গেল। পরের হচ্ছে অপাদান কারক, ঠিক আছে? অপাদান কারক।
অপাদান কারক কাকে বলা হবে? যেখান থেকে কোনো কিছুর বিচ্ছেদ হচ্ছে সেটি হচ্ছে অপাদান। যেখান থেকে কোনো কিছুর বিচ্ছেদ হচ্ছে, ঠিক আছে, বিচ্ছেদ হবে মানে অপাদান কারক কোথায় হবে? যখন কোথাও একটি বিচ্ছেদ হবে এবং বিচ্ছেদটি যেখান থেকে হচ্ছে, যেখান থেকে, সেটিকে অপাদান বলবো। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। রাম বাড়ি থেকে বিদ্যালয়ে যায়, বাড়ি থেকে। তাহলে রাম যখন বাড়ি থেকে স্কুলে যাচ্ছে বা বিদ্যালয়ে যাচ্ছে, তখন বাড়ি থেকে রামের বিচ্ছেদ হচ্ছে। তো সেই বিচ্ছেদ কোথা থেকে হচ্ছে? বাড়ি থেকে। রামের বিচ্ছেদ হলো, রাম তো কর্তা, কর্তার যেখান থেকে বিচ্ছেদ হচ্ছে, বাড়ি থেকে বিচ্ছেদ হচ্ছে, তাই তো? তাই বাড়িটা হচ্ছে অপাদান। মানে কোনো কিছুর বিচ্ছেদ বা বিভাগ যেখান থেকে হবে সেইটি হচ্ছে অপাদান। রাম বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, স্কুলটা এখানে অপাদান, ঠিক আছে। শ্যাম কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, এখানে কলকাতা থেকে যাচ্ছে, বিচ্ছেদটা হচ্ছে শ্যামের। শ্যাম কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, দিল্লি তো যাবে, কিন্তু বিচ্ছেদটা হচ্ছে কলকাতা থেকে তার বিচ্ছেদ হয়ে যাচ্ছে যখন দিল্লিতে যাবে। তাই যেখান থেকে বিচ্ছেদ হচ্ছে কলকাতা থেকে, তাই কলকাতা হচ্ছে এখানে অপাদান। বোঝা গেল? অপাদান কারক। তাহলে ডেফিনেশনটা কি হবে? কর্তার যেখান থেকে বিচ্ছেদ হচ্ছে হ্যাঁ সেইটা হচ্ছে অপাদান, হ্যাঁ, সেটি হচ্ছে অপাদান। সেই কারককে বলা অপাদান কারক, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেমন হ্যাঁ স্যার। উদাহরণ আমি লিখেছি, রাম বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। এবার অপাদান কারক হলে হচ্ছে পঞ্চমী হবে, তাই তো? তাহলে রাম বাড়ি থেকে বিদ্যালয়ে যায়, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, রাম বিদ্যালয়ে যায়। বাড়ি থেকে, তাহলে বাড়ি হচ্ছে গৃহ শব্দ, গৃহ, গৃহ শব্দ বাড়ি থেকে যেহেতু যায়, তাহলে বাড়িটা হচ্ছে এখানে অপাদান। অপাদান হলে পঞ্চমী হয়, গৃহ শব্দ গৃহাত, রামাত, এরকম গৃহাত। তাহলে রামঃ গৃহাত বিদ্যালয়ম গচ্ছতি। বোঝা গেছে? ক্লিয়ার সকলের? আচ্ছা, ঠিক আছে। তাহলে আকাশ ভগত মহোদয়, আপনি একটি বাক্য বলুন। রাম গাছ থেকে আম পাড়ছে। হ্যাঁ তো এখানে পাড়াটা হচ্ছে ক্রিয়া, হ্যাঁ সেটা গাছ পাড়ছে রাম, সেজন্য রাম কর্তা। কি পাড়ছে সেটা আম, আমটা হচ্ছে কর্ম। আর গাছ থেকে পাড়ছে, কোথা থেকে পাড়ছে মানে বিচ্ছেদ হচ্ছে গাছ থেকে, তো সেই জন্য এটা হচ্ছে অপাদান। হ্যাঁ। আপনি কি তাহলে উদাহরণটা বললেন, একবার বলবেন স্যার? আমি এই যে লেখা আছে এখানে, রাম বাড়ি থেকে বিদ্যালয়ে যায়, রামঃ গৃহাৎ বিদ্যালয়ম গচ্ছতি। ঠিক আছে? তাহলে আপনি যেটা বললেন তার সংস্কৃত করুন একবার, আকাশ ভগত মহোদয়। রামম বৃক্ষাৎ। কি বললেন? বোঝা গেল না। রামম, রামম কেন হবে? রাম রাম হ্যাঁ, রাম অর্থাৎ রামঃ বৃক্ষাৎ, বৃক্ষাৎ আমরম। পারছে ভাঙছে জানি না, পারছে হচ্ছে চিনৌতি। চিনৌতি। বৃক্ষাৎ আমরম চিনৌতি। ঠিক আছে, নেক্সট। গাছ থেকে কি হবে একবার বলবেন? বৃক্ষাৎ। রিক্সা। বৃক্ষ হচ্ছে অপাদান, যেহেতু আমের এখানে বিচ্ছেদ হচ্ছে গাছ থেকে, তাই বৃক্ষাৎ হবে। ঠিক আছে, অমিত মজুমদার মহোদয়, আপনি একটা বাক্য বলুন। নবীন অফিস থেকে বাড়ি ফিরছে। হ্যাঁ, ঠিক আছে, বলুন। এখানে ফেরাটা হচ্ছে ক্রিয়া, হ্যাঁ নবীন হচ্ছে কর্তা, এটা ফিরছে, এটাই এখানে অপাদান
কারক। কোনটা অপাদান এখানে? হ্যাঁ, বোঝা গেল না, কোনটা অপাদান বললেন? আপনার কথাটি একটু কেটে কেটে আসছে, কোনটি অপাদান বললেন ঠিক বোঝা গেল না। নবীনহ, নবীনহ অফিস, এটা উচ্চারণটা কিভাবে বুঝতে পারছেন? এটা কার্যালয়। অফিস, অফিসটা তো অপাদান। অফিস, অফিস, হ্যাঁ, অফিস থেকে ফিরছে মানে অফিসটা অপাদান, যেখান থেকে কার্যালয়। কার্যালয়। নবীন, নবীনহ, নবীনহ কার্যালয় গৃহাৎ গৃহম গচ্ছতি। কার্যাল কি হবে, রূপটা কি হবে? কার্যালয় কার্যালয় শুধু হবে? গৃহম নবীন, নবীন তো। হ্যাঁ, না কার্যালয়, ওই যে রূপটা বলছেন আপনি, ওটা কি কার্যালয় শুধু হবে? কোন কার্যালয় থেকে, হ্যাঁ, 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 আপনি কার্যালয় থেকে বললেন তো, অফিস থেকে বললেন তো? অফিসটা, অফিসটা চতুর্থী, চতুর্থী বিভক্তি হবে। চতুর্থী নয়, চতুর্থী নয়, আমরা এখন অপাদান কারক করছি, অপাদানে পঞ্চমী। তো অপাদান পঞ্চমী, পঞ্চমী, হ্যাঁ পঞ্চমী, পঞ্চমী। হ্যাঁ, তাহলে কি হবে? পঞ্চমীর ক্ষেত্রে হবে রাম শব্দের কি হয়? কার্যালয়ম। হ্যাঁ, পঞ্চমীতে রামাভ্যাম হয়, না, এক বচনে, রামাভ্যাম হয়, এক বচনে। রামাত, রামাত, হ্যাঁ, তাহলে এখানে রামাত, কি হবে এখানে? কার্যালয়াত, কার্যালয়াত। ঠিক ঠিক ঠিক, তাহলে বলুন পুরো বাক্যটা। নবীনঃ কার্যালয়াত গৃহম গচ্ছতি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর অমিয় কুমার দাস মহোদয়া। একটু বলবো এখানে একটু, ওটা কি আগচ্ছতিও বলা যেতে পারে? ওটা মানে একদম অ্যাকিউরেট করতে গেলে প্রত্যাগচ্ছতি, ফিরছে। প্রত্যাগচ্ছতি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলুন আপনি একটি বাক্য। আহ, আহ, গাছ থেকে পাতা পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। গাছ থেকে পাতা পড়ছে। আচ্ছা, গাছ থেকে পাতা পড়ছে, এটা কি পাট পাট করে বলবো না স্যার, সংস্কৃতটা বলবো? পাট পাট করেই বলুন আপনি। গাছ থেকে, এটা পঞ্চমী। না, ওটা কোন কারক বলতে হবে, বিভক্তি দরকার নেই। অপাদান কারক। হ্যাঁ, অপাদান কারক। অপাদান কারক, পঞ্চমী বিভক্তি। হ্যাঁ, আর পাতা পড়ছে, গন্ডগোল করে ফেলছি, একটু বলুন স্যার। হ্যাঁ, এখানে এখানে একটা গন্ডগোলের বিষয় আছে। গন্ডগোল মানে হ্যাঁ স্যার। সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে, আমরা যা নিয়ম শিখেছি সেই নিয়ম অনুযায়ী করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হুম। কি ক্রিয়া কি, প্রথমে আপনি স্টেপ বাই স্টেপ, আমি যেতে বলেছি বারবার বলছি, ওই জন্য স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু গন্ডগোল গুলো হয় না। স্টেপ বাই স্টেপ গেলে প্রথমে ক্রিয়া দেখতে হবে। ক্রিয়া কি? পড়াটা। পড়া ক্রিয়া। পড়া ক্রিয়াটা কে করছে? এখানে ক্রিয়া তো গাছ। গাছ নয়, গাছ পড়ছে কি, পড়ছে কে? পড়া ক্রিয়াটা এখানে পাতাটা পড়ছে। পাতা, 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 পাতা। পাতা। তাহলে 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 পাতাটা কি হবে? পাতাটা সাবজেক্ট হচ্ছে, কর্তৃকারক হচ্ছে। হ্যাঁ, পাতা কর্তা। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে পাতা কর্তা পেয়ে গেলাম, আর গাছ থেকে যেহেতু বিচ্ছেদ হচ্ছে তাহলে গাছটা অপাদান পেয়ে গেলাম, তাহলে তোমাদের বাক্য হয়ে গেল। পড়া মানে আচ্ছা। পদ্ধতি। হ্যাঁ স্যার। তাহলে বৃক্ষাত। হ্যাঁ, বৃক্ষাত পর্ণং পদ্ধতি। হ্যাঁ, একদম।
ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর সৌমি তাহলে মহোদয়া। এখানে একটু মেঘখাত বলুন না, কি স্যার, তাহলে মেঘখাত এখানে কি? আমাদের 3টে কারক হলো তো কোথায়? এই সেন্টেন্সটাতে উনি না যেটা না, বললেন, দুটি। পাতা পড়ছে আর গাছ থেকে। পড়ছে না তো ক্রিয়া। হ্যাঁ, একটা হলো, ওইটা ভার্ব হলো, আর দুটো কম। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, মানে দুটি। এরকম সবসময় যে আমাকে 4টে একটা দুটো মানে যেটা কারক চাইবে সেটা দিলেই হলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এটা শেখার জন্য বলছি। আপনি বাক্যে ঠিক যখন আছে। করবেন তখন ওইটা অনুবাদ করার জন্য, ধরুন আপনার অনুবাদ কিছু কেউ দিল, আপনাকে সেখানে কেমন অনুবাদটা করতে হবে, কি কোন কারকটা যে সেটা বুঝতে হবে আগে বাংলা বাক্য থেকে, তাই না? এটা কর্মকারক হবে তো স্যার, কোনটা? ক্রিয়াটা ক্রিয়াটা মানে কর্মকারক হবে তো। কোনটা কর্মকারক হবে? গাছ থেকে পাতা পড়ছে, হ্যাঁ, কোনটা কর্মকারক? কোনটা কোনটা? পাতা কর্তা হলে, হ্যাঁ, পাতা কর্তা হলে তাহলে স্যার এখানে কর্ম কোনটা হবে স্যার? কর্ম নেই, অকর্মক ধাতু এটি, ঠিক আছে? আচ্ছা, কর্ম নেই। ঠিক আছে। ঠিক আছে, সৌমি মহোদয়া আপনি একটি বাক্য বলুন। স্যার মাঝখানে একটু অফ হয়ে গেছিল, আমি মিস করে গেছি, ওইটার একটু সংস্কৃত এটা বলবেন, গাছ থেকে পাতা পড়ছে, আর একটু সংস্কৃত ভাষ্যটা। বৃক্ষাৎ পত্রম পততি। গাছ থেকে পাতা পড়ছে, এখানে পড়ছে হচ্ছে ক্রিয়া। সেই ক্রিয়াটি কে করছে? পাতা। কে পড়ছে? পাতা পড়ছে। তাই পত্রম বা পর্ণম হচ্ছে এখানে পাতা, সেটা হচ্ছে কর্তা। তাহলে সেখানে প্রথমা হবে পর্ণম, ঠিক আছে? ফল শব্দের মতো, পর্ণম পততি। গাছ থেকে পড়ছে, তাই গাছ থেকে বিচ্ছেদ হচ্ছে, তাহলে গাছটা হচ্ছে এখানে অপাদান। গাছ হচ্ছে বৃক্ষা, সেখানে যেহেতু অপাদান তাই পঞ্চমী হচ্ছে, তাহলে কি বৃক্ষাৎ পর্ণম পততি। ঠিক আছে? ঠিক আছে। সৌমি মহোদয়া। সৌমি মহোদয়া। হ্যাঁ, মেঘ থেকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বলুন। মেঘ থেকে বৃষ্টি পড়ছে, তাহলে এখানে মানে আমি সংস্কৃতটা বলবো, তাই তো? না, আপনি প্রথমে একটু ডেফিনেশনটা বলুন, আচ্ছা, কি করে কোনটা কোনটা মেঘ কি করে থেকেটা হচ্ছে অপাদান কারক। হ্যাঁ, মানে মেঘটা অপাদান করো। মেঘ, থেকেটা না, থেকেটা আমি উপাদানটা বোঝানোর জন্য বলছি, তাই তো? মেঘ হচ্ছে অপাদান কারক, আর বৃষ্টি হচ্ছে কর্ম। না, হলো না। ওই জন্য আমি বলছি বারবার স্টেপ বাই স্টেপ, যে যে স্টেপটা বলছি সেই স্টেপ বাই স্টেপ গেলে কিন্তু এইগুলো ভুল হবে না, কর্ম কোনটা কর্তা কোনটা। প্রথমে আমি স্টেপ বাই স্টেপ বলছি বারবার। পড়ছে ক্রিয়া, সেই ক্রিয়াটি কে সম্পন্ন করছে? কে পড়ছে? বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি হচ্ছে কর্তা। হ্যাঁ, বৃষ্টি তাই না? সরি, মানে বাই মিস্টেক আমি কর্ম বলে ফেলেছি। ঠিক আছে। তো পড়ছে হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, হ্যাঁ, কর্তা। তাহলে কি হলো? পড়ছে ক্রিয়া, কর্তা হচ্ছে বৃষ্টি, এবং মেঘ হচ্ছে অপাদান। তাহলে কি হবে? বৃষ্টির সংস্কৃত বৃষ্টিহি। আর মেঘ হচ্ছে মেঘা। তারপর আপনি বিভক্তিটা যোগ করুন, হ্যাঁ রামু শব্দের মতো। হ্যাঁ হ্যাঁ, মেঘাত হ্যাঁ, বৃষ্টিহি, পড়ছেটা কি হবে? পততি। পততি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। একটা বলবো, ধরছে গাছ থেকে ফুল তোলে। হ্যাঁ, বলুন। মালিত কর্তা, ফুল কর্ম, তোলাটা হচ্ছে ক্রিয়া, হ্যাঁ, আর গাছ হচ্ছে অপাদান। হ্যাঁ, ঠিক আছে। যদি আমি সংস্কৃত করি হবে হচ্ছে পুষ্পচেতা বলতে পারি, মালি বৃক্ষাৎ পুষ্পম চিনতি। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট জুলি পালই মহোদয়া। হ্যাঁ স্যার,
বলুন। স্যার ধান থেকে চাল হচ্ছে। হ্যাঁ এখানে ধান থেকে হচ্ছে বিচ্ছিন্ন হচ্ছে, মানে ওটা হচ্ছে অপাদান ধান থেকে। ধানটা অবাদন আর ধানটা, হ্যাঁ। আর চাল হয়, চাল হচ্ছে এটা কর্ম। না, স্যার এটা ক্রিয়া। কোনটা ক্রিয়া? চাল হয় মানে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে ক্রিয়া। হুম, তারপর তারপর চালটা হচ্ছে কর্তৃকারক স্যার। হ্যাঁ, চাল হচ্ছে কর্তা। হুম, আর হয়টা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ তাহলে স্যার হচ্ছে ধান্নাত, হ্যাঁ ধান্নাত তো স্যার, হ্যাঁ 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 ধান্নাত তন্ডুলাং ভবতি। হ্যাঁ, ঠিক আছে। হচ্ছেটা সংস্কৃত কি? ভবতি। ভবতি। হ্যাঁ, ভবতি। আমরা পড়লাম না ভবতি। আগের দিন আমরা পাঠ করেছিলাম ভবতি, ভবতঃ, ভবন্তি, সেই ভবতি। করে আর করছে, এই এটা তফাৎ আছে তো? হ্যাঁ করে আর করে মানে ফুল তোলে আর তুলছে, এ দুটো তো একটু আলাদা তো। তোলে আর তুলছে না না, দুটো তো আলাদা। সংস্কৃত আলাদা নয়। বর্তমান চললে লট লকার হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা অপাদানও বুঝে গেলাম। ক্লিয়ার সকলের? সম্প্রদান অপাদান আজকে দুটো পড়লাম, সম্প্রদান অপাদান। এরপর আছে অধিকরণ। ঠিক আছে, এরপর আছে অধিকরণ। স্যার হ্যাঁ বলুন। বলছি দুধ থেকে দই হয়, এখানে তো কোনো বিচ্ছেদ হচ্ছে না, তো এখানে কি অপাদান হবে? দুধ থেকে দই হয়, তাই তো? হুম। হ্যাঁ, অপাদান হবে। মানে কোনো কিছু থেকে বোঝালেই অপাদান করবো। হ্যাঁ, থেকে এলে ওখানেও কিন্তু বৌদ্ধিক বিভাগ আছে। ওটা তো এটা একটা বৌদ্ধিক বিভাগ। হ্যাঁ, বৌদ্ধিক বিভাগকে আপনি যদি সংস্কৃত স্টুডেন্ট হন, ওখানে দেখবেন আলোচনা আছে। স্যার হ্যাঁ 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 স্যার কিছু 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 হ্যাঁ বলুন। স্যার একটু ইন্টারভেন করছি, বলছি স্যার একটু। বলুন বলুন। হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না। ঠিক আছে, আপনি কানেকশন ঠিক হলে বলবেন। স্যার কিছু কিছু শব্দের, বাংলা শব্দের মানে যেটা অনেক সময় বাংলা শব্দ পাচ্ছি, সেগুলো সংস্কৃত রূপটাও মোটামুটি কাছাকাছি রূপ হচ্ছে, হ্যাঁ মানে সংস্কৃত ভাষ্যে হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু বাংলা শব্দ আছে যে বাংলা শব্দগুলো টোটালি একটা অন্য হ্যাঁ হ্যাঁ স্যার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো কিছুটা শুনতে পেলাম, আপনি যেটা বললেন শুনতে পেলাম যে কিছু কিছু বাংলা শব্দের একই থাকছে, হ্যালো মোটামুটি কিছু কিছু চেঞ্জ হচ্ছে। সেইগুলো একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, যেগুলো এরকম ব্যতিক্রমী কিছু বাংলা শব্দের যদি সংস্কৃত রূপটা একটু বলে দেন। মানে হচ্ছের সঙ্গে ভবতির তো কোনো সংস্পর্শই নেই, মানে আমরা হ্যাঁ সেইটাকে বাক্যে প্রয়োগের সময় হ্যাঁ, কিভাবে ওই করবো লিস্টটা আর কি, দেওয়া হবে যেরকম আমাদের। ব্যতিক্রমী হ্যাঁ শব্দ হ্যাঁ, কিছু থাকে, ওটা দিয়ে মানে দেবো আমি। বাংলার সঙ্গে যা সংস্কৃত ভাষ্যের কোনো মিলই নেই, সেই হ্যাঁ রকম হ্যাঁ, যদি কিছু থাকে। দিয়ে দেওয়া হবে, সবই দিয়ে দেওয়া হবে প্রথমে। আমি জানি না list বোঝাতে গুলো- পারলাম কিনা। হ্যাঁ, বুঝে পেরেছি আমি, ওগুলো দিয়ে দেওয়া হবে আমাদের, অবশ্যই দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু প্রথমে বেসিক গুলো শিখিয়ে নিচ্ছি, তারপর হ্যালো ওইগুলো দিয়ে সোজা আপনাকে বলবো বাক্যটা তৈরি করুন আপনি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার অধিকরণ কারক কি আমরা বুঝবো এখন। আচ্ছা আচ্ছা অধিকরণ কারক, ক্রিয়ার আশ্রয়কে অধিকরণ বলা হচ্ছে। অধিকরণ মানে আমরা সাধারণভাবে জানি, অধিকরণ মানে আশ্রয়টা অধিকরণ। ঠিক আছে, যেমন আমরা যদি চেয়ারে বসে থাকি, চেয়ারটা আমাদের অধিকরণ। আশ্রয়কে অধিকরণ বলা হয়, সোজা ভাষায় আশ্রয়কে অধিকরণ বলা হচ্ছে। ঠিক আছে, ক্রিয়ার আশ্রয় হতে পারে,
কর্তার আশ্রয় হতে পারে, কর্মের আশ্রয় হতে পারে, ঠিক আছে, তিনটেরই আশ্রয় হতে পারে। ক্রিয়া, রাম মাঠে খেলছে, এখানে খেলা ক্রিয়াটা কোথায় হচ্ছে? খেলা ক্রিয়াটা মাঠে হচ্ছে, তাই তো? তাহলে মাঠটা হচ্ছে এখানে অধিকরণ। সেরকম রাম আসনে বসে পড়ছে, এখানে কর্তার আশ্রয় হচ্ছে আসনটা, ঠিক আছে। এরকম কর্তা, কর্ম বা ক্রিয়ার আশ্রয়কে অধিকরণ বলা হয়, ঠিক আছে। সোজা ভাষায় আশ্রয়কে অধিকরণ বলা হয়, আশ্রয়কে অধিকরণ বলা হয়, ঠিক আছে। উদাহরণ যেমন রাম মাঠে খেলছে, খেলা ক্রিয়া হচ্ছে এখানে, খেলা ক্রিয়ার আশ্রয়কে, কোথায় খেলা ক্রিয়াটা হচ্ছে? প্রাঙ্গণ বা মাঠ, মাঠে সংস্কৃত প্রাঙ্গণ। তাহলে রামঃ প্রাঙ্গণে ক্রীডতি, অধিকরণের সপ্তমী বিভক্তি হয়, তাই প্রাঙ্গণে ক্রীডতি। বোঝা গেছে? আশ্রয়কে অধিকরণ বলা হবে, ঠিক আছে। আশ্রয়কে অধিকরণ বলবো আমরা। স্যার এটা বুঝতে পারলাম না, মানে ক্রিয়া কর্তা আর কর্মের আশ্রয় হতে পারে, এখানে রাম মাঠে খেলছে তো হ্যাঁ, এখানে ক্রিয়ার আশ্রয় আছে, ক্রিয়ার আশ্রয়। ক্রিয়াটা হচ্ছে, ক্রিয়াটা মাঠে হচ্ছে, তাই তো? তাহলে ক্রিয়ার আশ্রয়টা হচ্ছে মাঠ। খেলা যে ক্রিয়াটা, খেলাটা কোথায় হচ্ছে? মাঠে। অনেকগুলি ধরুন ছেলে খেলছে বা রাম খেলছে, তাহলে এখানে ক্রিয়াটা হচ্ছে মাঠেতে। এরকম তাহলে ক্রিয়ার আশ্রয়টা, হ্যাঁ, এখানে ক্রিয়ার আশ্রয়। কর্তার আশ্রয় হতে পারে কোথাও কোথাও, যেমন ধরুন রাম আসনে বসে আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, এখানে স্যার কর্তার আশ্রয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্তার আশ্রয় ওখানে বিভিন্ন হতে পারে। এরকম ধরুন রাম থালাতে ভাত খাচ্ছে, তাহলে সেখানে ভাতের আশ্রয় তো থালা, তো সেটা কর্মের আশ্রয়, ঠিক আছে। ভাতটা কর্ম, ভাতের আশ্রয় থালা, রাম থালাতে ভাত খাচ্ছে। এরকম কর্তা, কর্ম বা ক্রিয়ার আশ্রয় হচ্ছে অধিকরণ। হ্যাঁ বলুন স্যার। অপাদানের যে উদাহরণটা দিয়েছেন আপনি, রাম বাড়ি থেকে বিদ্যালয় যায়, ওটাকেই যদি আমি বলি রাম বাড়িতে আছে, ওই বাড়িটাই তো আবার ওখানে অধিকরণ হয়ে যাবে। হ্যাঁ, অধিকরণ হয়ে গেল। একই শব্দ ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটা স্যার জানার, সেটা হচ্ছে যে স্যার এই ক্রীড়তি এখানে যেটা লেখা আছে, এখানে এই ডটা তো আমরা শিখেছি বাংলায় যেমন ডয়ে শূন্য র, এটা আমরা বাংলায় লিখি আলাদা শব্দ হিসেবে, মানে অক্ষর হিসেবে। এখানে কিন্তু ওই ডটাই আছে, উচ্চারণ করছি ক্রীড়তি। তাহলে স্যার ক্রীডাতি, ক্রীডাতি উচ্চারণ হবে সংস্কৃতে। হ্যাঁ, ডয় শূন্য র, ওই পুটকি, ওই বর্ণটা নেই সংস্কৃতে, ঠিক আছে। আচ্ছা, উচ্চারণ ক্রীডতি। হ্যাঁ, ক্রীডাতি, ড যে উচ্চারণ সেই ডয়, ক্রীডতি, ক্রীডতি এরকম উচ্চারণ হবে না, সিম্পল ডয়ের যে উচ্চারণ সেটাই ক্রীডতি। আর কেউ কিছু বলছিলেন? অধিকরণ বোঝা গেছে যে ক্রিয়ার। স্যার এখানে আমি বলছিলাম যে মাঠে এখানে অধিকরণে তো সপ্তমী বিভক্তি হয়, তাই এক্ষেত্রে একারান্ত শব্দের যে রূপ সেটাই কি ওইখানে প্রয়োগ হচ্ছে, মানে একার দিয়ে মাঠে বলতে সপ্তমী, কেননা এমনি। হ্যাঁ বলুন। কারণ এই ক্ষেত্রে যদি সপ্তমী বিভক্তি হয়, তাহলে যেমন বলেছিলেন ক্লীবলিঙ্গের ক্ষেত্রে যে রাম শব্দের মতো পরবর্তী ক্ষেত্রে সপ্তমীতে হবে, তাহলে রাম ক্ষেত্রের মতো সেইভাবে তো হচ্ছে না। তাহলে মাঠে হলে মানে একারান্ত শব্দের এটা কি রূপ, মানে সেইটি আমি জানতে চাইছি। না, মাঠেটা তো আমি বাংলায় প্রয়োগ করেছি, প্রাঙ্গণে, আমি সংস্কৃত বলছি প্রাঙ্গণে। প্রাঙ্গণ শব্দ না, তার সপ্তমী রাগ হচ্ছে প্রাঙ্গণে। প্রাঙ্গণ শব্দ, হ্যাঁ, প্রাঙ্গণ শব্দ, প্রাঙ্গণম। প্রাঙ্গণ শব্দের তাহলে যদি অকারান্ত শেষ হয়, তাহলে সপ্তমীতে তো সপ্তমী বিভক্তি হলে তো প্রাঙ্গণ নিয়ে কি করে হচ্ছে, এখানে তো তার রূপ নেই। কোথায়? রাম শব্দের কথা হয় বললাম না, রামে, রামায়োহ, রামেষু, সপ্তমীতে কি রূপ হয়? প্রাঙ্গণে তো হ্যাঁ, নয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমারই বুঝতে পারলাম। ঠিক আছে। দেখুন, বাংলাটাও কিন্তু সংস্কৃত থেকে এসছে, দেখুন বোঝা যাবে এই সপ্তমী বিভক্তি থেকে। দেখুন, আমি
মাঠে আছি, মাঠে দেখুন প্রাঙ্গণে একার হয়ে যায় তো, সপ্তমীতে একার হয় হ্যাঁ, না, হ্যাঁ, রাম রামে ফলম ফলে, তাই তো? হ্যাঁ, দেখুন হ্যাঁ, গাছে হ্যাঁ, ফল আছে, হ্যাঁ, গাছে, গাছ যদি আমি বাংলা শব্দ ধরি তার সপ্তমী গাছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এরকম হ্যাঁ। কিন্তু ব্যাপারগুলো আছে, বুঝতে হবে আপনাকে। যাই হোক, ওটা আলাদা সেক্ষেত্রে বিষয়। সেক্ষেত্রে কি বৃক্ষাতে হবে? বৃক্ষাতে হবে? বৃক্ষে 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 বৃক্ষে। বৃক্ষ শব্দ, তার সপ্তমী বৃক্ষে। আচ্ছা, তাহলে অধিকরণ আচ্ছা, কারক আমরা বুঝলাম যে ঠিক আছে। আশ্রয়কে অধিকরণ বলবো মেনলি। আশ্রয়, সেটা ক্রিয়ার আশ্রয় হতে পারে, মানে ক্রিয়াটা যেখানে হচ্ছে, অথবা কর্তা যেখানে আছে কর্তার আশ্রয় হতে পারে, অথবা কর্মের আশ্রয় হতে পারে। ঠিক আছে, মেনলি আশ্রয় হলেই সেটা আমরা অধিকরণ বলবো। ঠিক আছে, তাহলে কতদূর হয়েছিল? জুলি পালই অবধি হয়েছিল। তারপর মৌসুমী পাত্র মহোদয়া, আপনি বলুন একটি বাক্য উদাহরণ দিন। গুঞ্জা কলম দিয়ে বইতে লিখছে। হ্যাঁ, এখানে লিখছেটা হচ্ছে আমাদের ক্রিয়া। এবারে কোথায় লিখছে না বইতে, আর কি দিয়ে, সেটা হচ্ছে কলম দিয়ে। তাহলে কলমটা হচ্ছে করণ কারক, আর কোথায় লিখছে অর্থাৎ ক্রিয়ার আশ্রয় হচ্ছে পুস্তকে হ্যাঁ, বা বইতে। তো হ্যাঁ, তাহলে পুস্তক বা বইটা হচ্ছে আমাদের অধিকরণ কারক। হ্যাঁ, আর সংস্কৃত করলে এটা হবে গুঞ্জা কলমেন পুস্তকে লিখয়তি। না, লিখতি। লিখতি লিখতি। একদম ঠিক আছে, ঠিক আছে, সুন্দর। তারপর মৌসুমী সরকার মহোদয়া, মৌসুমী সরকার মহোদয়া, আপনি একটি বাক্য বলুন। রাজা আসনে বসে আছেন। হ্যাঁ, এখানে রাজা হচ্ছে কর্তা আর বসে আছেন ক্রিয়া। আসনে এটা হবে সপ্তমী, মানে অধিকরণ, অধিকরণ। বাংলা পূর্বতা। হ্যাঁ, তাহলে এটা সংস্কৃত হবে রাজা আসনে উপবসতি। উপবিশতি, রাজা উপবিশতি। তালব্যস্য। হ্যাঁ, তালবস্য। রাজা আসনে উপবিশতি। ঠিক আছে, তারপর নাফিসা খাতুন মহোদয়া, আপনি বলুন। বৈকুণ্ঠে থাকে, এখানে ক্রিয়া হচ্ছে থাকা, আর এই থাকাটার কর্তা কে থাকে? নারায়ণ থাকে। নারায়ণ হচ্ছে কর্তা। কোথায় থাকে? কর্তার আশ্রয়টা হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ হচ্ছে অধিকরণ, অর্থাৎ আশ্রয় সপ্তমী। এভাবে নারায়ণঃ বৈকুণ্ঠে তিষ্ঠতি। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ বলতে চান উদাহরণ কোনো? হ্যাঁ স্যার, মা রান্নাঘরে দুধ দিয়ে পরমান্ন রান্না করছেন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, রান্না করছেন তো ক্রিয়া, মা রান্না করছেন, মা হচ্ছে কর্তা। আর কি রান্না করছেন? পরমান্ন, সেটা কর্ম। দুধ হচ্ছে করণ, আর কোথায়? রান্নাঘরে, সেটা হচ্ছে অধিকরণ। হ্যাঁ, সুন্দর সুন্দর। তাহলে আমরা যদি সংস্কৃত চেষ্টা করি, চেষ্টা করুন আপনি। প্রথমে ক্রিয়া ধরুন, ক্রিয়া ধরুন, বলে দিন। আপনি ক্রিয়াটা ধরুন। ক্রিয়া কি আছে এখানে? রান্না করা। রান্না করা। হ্যাঁ, পচতি, পচতি। পচতি, পচতি। মা বলবো তো? হ্যাঁ, মা হবে মাতা। হ্যাঁ, মাতা, মাতা, মাতা। আচ্ছা, মাতা। মাতা পচতি। মাতা পচতি। কি হ্যাঁ, রান্না মাতা করছে? কি রান্না করছে? পরমান্ন। কি? পরমান্ন। পরমান্ন। তাহলে ওটা কি হবে? ওটা কি হবে? মাতা পচতি পরমান্নম। হ্যাঁ, পরমান্নম। পরমান্নম। করণ কি আছে? দুধ দিয়ে, দুধ। দুধ, দুধ হচ্ছে সিম্পল দুধেন, দুধেন, দুগ্ধ, দুধেন, দুধেন, দুগ্ধেন হয়ে গেল। কোথায়? কোথায়? রান্নাঘরে। রান্নাঘরটা হবে হচ্ছে পাকশালা। রন্ধনগৃহ। রন্ধন, রন্ধনগৃহ। রন্ধনগৃহ। তাহলে ওটা কি হবে? ওটা কি হবে? গৃহে হবে, গৃহে। হ্যাঁ, রন্ধনগৃহে। তাহলে মাতা পচতি পরমান্নম দুধেন রন্ধনগৃহে। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু এমনি অ্যারেঞ্জ করার ব্যাপার নেই, এরকম বললেই হয় না? হ্যাঁ, সংস্কৃতে যে কোনো ভাবে বলা যায়। মানে
ও পরমান্নমটা আগেও বলা যেত না, যে মাতা কোনো পরমান্নম পচতি, সংস্কৃতে এরকম কোনো বলা কিছু যায়। যেহেতু বিভক্তি আছে, যেহেতু আচ্ছা প্রথম দিনই বলেছিলাম আচ্ছা প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট অর্থ আছে, তাই আপনি যেখানেই বসান তার অর্থ কিন্তু চেঞ্জ হবে না। একই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি বলি দুগ্ধেন আচ্ছা বললাম মানে দুধের দ্বারা বোঝা যাচ্ছে। হ্যাঁ 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 ঠিক, thank you. ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু তাড়াতাড়ি শিখে গেছেন, অনেক তাড়াতাড়ি শিখে গেলেন। ঠিক আছে, খুব ভালো। আর ব্যাপারটা বুঝেছি, অ্যাপ্লিকেশনে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। ব্যাপারটা বুঝলে আস্তে আস্তে ওটা যখন আমরা এর পরের স্টেপ গুলোতে এগোবো তখন কিন্তু হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, কোনো চিন্তার বিষয় নেই। আচ্ছা, আমরা তাহলে 6টি কারক কিন্তু আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, এরপরে একটি বাক্য আছে যেখানে 6টি কারকেরই উল্লেখ আছে। ঠিক আছে, দেখুন, রাম গঙ্গা তীরে কোষ থেকে নিজের হাত দিয়ে ব্রাহ্মণকে ধন দিচ্ছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা শব্দই কিন্তু অকারান্ত হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, বেশিরভাগটা আমি চেষ্টা করেছি সংস্কৃত ওইটাকেই লেখার। ঠিক আছে, সংস্কৃত যেটা হয় সেরকম বাংলাটাকেই লেখার চেষ্টা করেছি বেশিরভাগ ক্ষেত্রে, এক ক্ষেত্রে ছাড়া, নিজের হাত ওইটা ছাড়া বাকি সবগুলো কিন্তু সংস্কৃত ওই ওই শব্দটি হবে। খালি আপনাদের কি করতে হবে, বিভক্তি যোগ করতে হবে, তাই তো? বিভক্তি যোগ করতে হবে। দিচ্ছে, দিচ্ছে কি হবে? দদাতি ক্রিয়াপদ। ক্রিয়াটা কে করছে? রাম। রাম। তাহলে কি হবে? রামঃ রামঃ দদাতি। দাদাতি। কর্ম কে হবে এখানে? ধনম। ফল শব্দের মতো। হ্যাঁ, ধনম। ধনম। রামঃ ধনম দদাতি। কারোর ডাউট থাকলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন। ঠিক আছে, সঙ্গে হাত সঙ্গে দিয়ে কর্ম করো, করণ করো হাত দিয়ে। দূর এলো। ঠিক আছে, ঠিক আছে, হস্তে মিউট করে দিন, আপনারা মিউট করে দিন, সকলে মিউট করে দিন। আমি বলছি, ঠিক আছে, আপনারা মিউট করেই বলুন। ঠিক আছে, নাহলে একটু শুনতে অসুবিধা হচ্ছে সকলের। তাহলে প্রথমে ক্রিয়া পেলাম দিচ্ছে, দদাতি। ক্রিয়াটি সম্পন্ন করছে কে? রাম। তাহলে রামঃ দদাতি। সেই ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? ধনকে। তাহলে ধনম দদাতি। কার দ্বারা দিচ্ছে? ক্রিয়াটিকে সাহায্য কে করছে? নিজের হাত। হাত হচ্ছে নিজের হাত বলতে স্বহস্তা বলতে পারি, স্বহস্তা একসাথে। তাহলে তার তৃতীয়া হবে স্বহস্তেন। তাহলে রামঃ স্বহস্তেন ধনম দদাতি। কাকে দিচ্ছে? যাকে দেওয়া হয় তাকে বলা, আমি বলেছি তার সেটা সম্প্রদান হবে। সম্প্রদানে চতুর্থী ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দে চতুর্থী হবে ব্রাহ্মণায়। ঠিক আছে, ব্রাহ্মণ শব্দ রাম শব্দের মতন ব্রাহ্মণায়। রামঃ রামঃ স্বহস্তেন ব্রাহ্মণায় ধনম দদাতি। কোথা থেকে দিচ্ছে? কোষ থেকে। কোষ মানে একটি কোনো জায়গা, মানে ওই যেখানে টাকা পয়সা থাকে, তখন একটি বাক্স, টাকা পয়সা এনেছে সেখান থেকে দিচ্ছে। কোষাত, কোষ থেকে। কোষটা হচ্ছে অপাদান, কোষাত। গঙ্গা তীরে, কোথায় দিচ্ছে? দেওয়া দান ক্রিয়াটা কোথায় হচ্ছে? গঙ্গার তীরে। গঙ্গা তীরে, গঙ্গা তীর শব্দ, এটা সপ্তমীতে হবে গঙ্গা তীরে। তাহলে পুরো বাক্যটি কি হলো? রামঃ গঙ্গা তীরে কোষাৎ স্বহস্তেন ব্রাহ্মণায় ধনম দদাতি। কে বলবেন সংস্কৃত পুরো বাক্যটি? রামঃ গঙ্গা তীরে কোষাৎ স্বহস্তেন ব্রাহ্মণায় ধনম দদাতি। ঠিক আছে, আর কে বলবেন? বলি, হ্যাঁ বলুন। রামঃ গঙ্গা তীরে কোষাৎ স্বহস্তেন ব্রাহ্মণায় ধনম দদাতি। ঠিক আছে, আর বাকি কেউ বলবেন? বলছি স্যার। হ্যাঁ বলুন। রামঃ গঙ্গা তীরে কোষাৎ স্বহস্তেন ব্রাহ্মণায় ধনং দদাতি। ঠিক আছে, আর রামঃ গঙ্গা তীরে কোষাৎ স্বহস্তেন
ব্রাহ্মণায় ধনং দদাতি। ঠিক আছে। আর আর কেউ? অমিত মজুমদার মহোদয়া, আপনি চেষ্টা করুন। রামः গঙ্গাতীরে কোষাৎ স্বহস্তেন ব্রাহ্মণায় ধনম দদাতি। ঠিক আছে। আর কেউ বলতে চান? আর কেউ? স্যার বলবো স্যার, স্যার হ্যাঁ, বলবো। বলুন বলুন। রাম গঙ্গা তীরে কোষাৎ স্বহস্তেন ব্রাহ্মণায় ধনং দদাতি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা কারক প্রকরণ কিন্তু আমরা শিখে গেলাম। ঠিক আছে, কারক প্রকরণ আমরা শিখে গেছি। এবার কোন বিভক্তি কোথায় হয়, কোন অর্থে হয়, আমরা কিন্তু এখন জেনে গেছি। ঠিক আছে, কোন বিভক্তি কোথায় হয়। আমাদের যদি বাক্য বাংলা বাক্য দিয়ে দেয় এবং আমরা যদি সেটা সংস্কৃত শব্দগুলি জানি, তাহলে আমরা কিন্তু বাক্যের অনুবাদ করে দিতে পারবো, যে কোনো বাক্যের। তাই তো? ঠিক আছে। একটা কথা বলবো একটু। হ্যাঁ বলুন। বলছি আমরা তো এই ক্রিয়াটা তো আমরা প্রয়োগ করছি, লট প্রয়োগ করছি। এই যে পুরুষটা যে আছে, প্রথম পুরুষ, মধ্যম হ্যাঁ, পুরুষ আর ওটা উত্তম আসছে, পুরুষ। আজকে আসবো, আজকে আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকে আসবো ওটা। ওটাই তাহলে আগে বলে দিই, তারপরে সম্বন্ধ বিষয় একটি বলতাম। তাহলে এটাই আগে বলে দিই। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আমরা ধাতুর রূপ পড়েছিলাম প্রথম নয়, এর আগের দিন। ভূ ধাতুর লট লগারের রূপ, তাই তো? এরকমই ছিল, ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবথঃ ভবথা, ভবামি ভবাবহ ভবামহ। মনে পড়ছে? পড়েছিলাম তো আমরা। করেছিলাম। হ্যাঁ, টেবিলটা কিরকম আছে মনে আছে? প্রথম পুরুষ, টেবিলটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই টেবিলটা, ঠিক আছে? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথম পুরুষের রূপ কোন কোনগুলো? ভবতি ভবতঃ ভবন্তি, তার মধ্যে ভবতি হচ্ছে এক বচন, ভবতঃ দ্বিবচন, ভবন্তি বহুবচন। মধ্যম পুরুষের রূপ কোন কোনগুলি? ভবসি ভবথা ভবথা, তার মধ্যে ভবসি এক বচন, দ্বিবচন, বহুবচন। উত্তম পুরুষের রূপ কোন কোনগুলি? ভবামি ভবাবহ ভবামহ, এক বচন, দ্বিবচন, বহুবচন। ঠিক আছে, এই টেবিলটা একটু মাথায় রাখুন। প্রথম মানে আমরা যেমন দেখলাম না, প্রথমা হচ্ছে রামহ রামো রামাহ, দ্বিতীয়া রামম রামো রামান, এরকমই প্রথম পুরুষ হচ্ছে ভবতি ভবতঃ ভবন্তি, মধ্যম পুরুষ ভবসি ভবথা ভবথা, উত্তম পুরুষ ভবামি ভবাবহ ভবামহ। ক্লিয়ার সকলের? তিনটে। স্যার এটা লিখে নেবো স্যার, না পাঠিয়ে দেবেন? হ্যাঁ, আমি পাঠিয়ে দিয়েছি আগের দিন। আজকে আবার যেটা আপডেট হলো সেটা পাঠিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এবার হ্যাঁ, এবার দেখুন, ভবতি ভবথা ভবন্তি, এটা কোন পুরুষ? প্রথম পুরুষ। ভবসি ভবথা ভবথা, এটা মধ্যম পুরুষ। ভবামি ভবাবহ ভবামহ, উত্তম পুরুষ। এখানেও কিন্তু এক বচন, দ্বিবচন, বহুবচন, এই কনসেপ্টটা কিন্তু সেম। যদি কর্তা অনুযায়ী ক্রিয়া হয়, আমরা জানি কর্তা অনুযায়ী ক্রিয়া, কর্তা যদি এক বচনে থাকে, ক্রিয়াও কিন্তু এক বচনে হবে। কর্তা যদি দ্বিবচনে থাকে, ক্রিয়া কিন্তু দ্বিবচনে হবে। কর্তা যদি বহুবচনে থাকে, ক্রিয়া বহুবচনে হবে। বোঝা গেছে? ইকো হচ্ছে বলতে সবাই মিউট করুন, তাহলে ইকো হবে না। আর হচ্ছে না তো ইকো? না স্যার। ঠিক আছে, হ্যাঁ, সকলে মিউট থাকলে ইকো হবে না। তাহলে কি বললাম? কর্তা অনুযায়ী ক্রিয়া হয়, বাক্যে যে কর্তা তার অনুযায়ী ক্রিয়ার রূপটি হয়। কর্তার যেমন এক বচন, দ্বিবচন, বহুবচন, এটা আমরা সংখ্যা দিয়ে
হিসাব করি, কর্তা যদি রাম বনে যাচ্ছে, এখানে যদি একটি রাম যায় তাহলে এক বচনে প্রয়োগ করবো, প্রথমার এক বচনে। যদি দুটি রাম যায় প্রথমার দ্বিবচনে, যদি অনেকগুলি রাম যায় প্রথমার বহু বচনে। সেই কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপটি হবে। ক্রিয়ার রূপের মধ্যে এক বচন, দ্বিবচন, বহুবচন ভেদ আছে। তাহলে কর্তা যেখানে এক বচন সেখানে ক্রিয়া হবে এক বচনে, কর্তা যেখানে বহুবচন দ্বিবচন ক্রিয়া হবে দ্বিবচনে, কর্তা যেখানে বহুবচন ক্রিয়া হবে বহুবচনে। এটি তো বুঝলাম, কিন্তু কোন পুরুষ হবে সেটা কি করে বুঝবো? প্রথম পুরুষেরও এক বচন দ্বিবচন বহুবচন আছে, মধ্যম পুরুষেরও এক বচন দ্বিবচন বহুবচন আছে, উত্তম পুরুষেরও এক বচন দ্বিবচন বহুবচন আছে। তাহলে কর্তা এক হলে এক বচন হবে, ঠিক আছে। তাহলে কি তিনটে পুরুষই এক বচনই হয়ে যাবে সব সময়? দ্বিবচন, কর্তা দ্বিবচন হলে তিনটে পুরুষেরই দ্বিবচন লিখে দেবো না। এবার নির্ণয় করব। দেখুন, প্রথমে দেখুন লিখেছি রামাহা রামৌ রামাহা, এটা রাম শব্দের প্রথমার রূপগুলি, তাই তো? রামাহা রামৌ রামাহা। তার পাশে দেখুন লেখা আছে ভবতি ভবতঃ ভবন্তি, এটা ভূ ধাতুর প্রথম পুরুষের লট লগানের প্রথম পুরুষের রূপগুলি। এখানেও তিনটে রূপ আছে, শব্দ রূপের ক্ষেত্রে ধাতু রূপেও তিনটে রূপ আছে, মিলছে? রাম শব্দের তিনটে রূপ, কর্তা যেহেতু প্রথমাতে তিনটে রূপ হবে, রামাহা রামৌ রামাহা। এরকম প্রথম পুরুষে তিনটে রূপ হয়, ভবতি ভবতঃ ভবন্তি, ঠিক আছে? খালি পড়ুন, তারপরে আমি কনসেপ্টটা বলছি। বাংলা এরকম একটা কথা আছে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, হ্যাঁ হ্যাঁ তারা। হ্যাঁ হ্যাঁ, ওটাই আছে, বোঝাচ্ছি ওটাই বলছি আমি। তারপরে দেখুন লেখা আছে ত্বম ইউবাম ইউয়ম, এটা হচ্ছে তুমি। তুমি এই শব্দটি সংস্কৃতে হচ্ছে ইউষ্মদ শব্দ, ইউষ্মদ। রাম শব্দের যেমন অনেকগুলি রূপ আছে, প্রথমা দ্বিতীয় তৃতীয় আলাদা আলাদা রূপ, সেরকম ইউষ্মদ শব্দেরও অনেকগুলি রূপ হয়, ঠিক আছে? ত্বম ইউবাম ইউয়ম, ত্বাম ত্বা ইউবাম বাম ইউষ্মান বহ, এরকম ত্বয়া ইউবাম ইউষ্মাম, এরকম রূপগুলি হয়, একটু কঠিন রূপগুলি। আমরা প্রথমাটি খালি নিয়েছি, আমরা প্রথমাটি নিয়েছি, যেহেতু কর্তাতে প্রথমা হয় তাই আমরা প্রথমাটি নিয়েছি। প্রথমার যুষ্মৎ শব্দের প্রথমার রূপগুলি কি? ত্বম ইউবাম ইউয়ম। ত্বম মানে তাহলে কি হলো? তুমি, একজন তুমি। ইউবাম মানে দুজন তুমি। ইউয়ম মানে অনেকজন তুমি, তোমরা বা তোমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইউয়ম, ঠিক আছে? এরকম অসমদ শব্দ একটি আছে, মানে আমি, এটি বোঝা যাচ্ছে অসমদ শব্দ, অসমদ। তার প্রথমার রূপগুলি কিরকম হয়? অহম আবাম বয়ম, অহম আবাম বয়ম। অহম মানে হচ্ছে আমি এক বচনে, আবাম হচ্ছে দ্বিবচনে আমরা দুজন, বয়ম মানে হচ্ছে আমরা মানে অনেকজন আমরা, ঠিক আছে? বয়ম। তাহলে দেখুন, একটি নিলাম আমি অসমদ শব্দ, একটি নিয়েছি যুষ্মদ শব্দ, আর একটি র্যান্ডম যে কোনো একটি শব্দ। অসমদ আর যুষ্মদ থেকে আলাদা যে কোনো শব্দ হতে পারে, অসমদ এবং যুষ্মদ থেকে আলাদা যে কোনো শব্দ হতে পারে, ঠিক আছে? তিনটেকে আমরা কোন ক্রমে লিখলাম? প্রথমে লিখলাম ওই র্যান্ডম শব্দটিকে, অসমদ যুষ্মদ ভিন্ন যে শব্দটি আছে সেটিকে প্রথমে লিখলাম, তারপরে প্রথম পুরুষটা লিখে দিলাম, তারপর লিখলাম যুষ্মদ শব্দটিকে, ত্বম যুবাম জুয়ম, তারপর মধ্যম পুরুষটি লিখে দিলাম, তারপর লিখলাম অসমদ শব্দটিকে, তারপর উত্তম পুরুষটি লিখে দিলাম, ঠিক আছে? এবার ম্যাচিং হচ্ছে, যদি আমি অসমদ শব্দ ব্যবহার করি, মানে কর্তা যদি অসমদ শব্দের একটি রূপ থাকে, ঠিক আছে, তাহলে এখানে উত্তম পুরুষের ক্রিয়ার উত্তম পুরুষের প্রয়োগটা হবে, ঠিক আছে? যদি অসমদ শব্দ মানে আমি যদি কর্তা হই অসমদ শব্দ, তাহলে উত্তম পুরুষের রূপ হবে। এবার উত্তম পুরুষের কোন রূপটা হবে? ম্যাচিং একদম। অহম হলে ভবামি, আবাম হলে ভবাবহা, বয়ম হলে ভবামহা, একদম 1 1 2 2 3 3, ঠিক আছে? প্রথম ঘরের সঙ্গে প্রথম ঘর মিলবে, দ্বিতীয় ঘরের সঙ্গে দ্বিতীয় ঘর, তৃতীয় ঘরের সঙ্গে তৃতীয় ঘর মিলবে। অহম ভবামি, আবাম ভবাবহা, বয়ম ভবামহা। ক্লিয়ার? অসমদ শব্দ প্রয়োগ থাকলে অহম বা আমি যদি কর্তা হয়
সে তাহলে উত্তম পুরুষ হবে, উত্তম পুরুষ। ঠিক আছে? তাই স্যার উত্তম পুরুষে তাহলে শুধু অসমদের এইটাই হবে না, হ্যাঁ উত্তম হ্যাঁ, পুরুষে শুধুমাত্র অসমত যেখানে কর্তা সেখানেই উত্তম পুরুষ হবে। উত্তম। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর যেখানে তুমি কর্তা, মানে যুষ্মৎ শব্দ কর্তা। যুষ্মৎ শব্দের তিনটি রূপ, এক বচন, দ্বিবচন, বহুবচন। ত্বম এক বচনে, ইউবাম দ্বিবচনে, ইউয়াম বহুবচনে। সেখানেও মধ্যম পুরুষের তিনটি রূপ ম্যাচিং হবে। ত্বমের সঙ্গে ভবসি, ইউবামের সঙ্গে ভবতাহা, ইউয়ামের সঙ্গে ভবথা। অসমত মানে কি আমি? হ্যাঁ আমি, আমি। অসমত মানে আমি, তার তিনটি রূপ মানে তিনটে বচন। প্রথমাতে অসমত শব্দ, অসমত মানে আমি নই। দেখুন আমি কি বললাম, প্রথম দিন বলেছিলাম যে প্রত্যেকটা শব্দেরই কিন্তু শুদ্ধ শব্দের প্রয়োগ হয় না, সেই শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তার বাক্যে প্রয়োগ হয়, তাই তো? রাম শব্দের সঙ্গে 24টা বিভক্তি যুক্ত হচ্ছে, তার 24টা রূপ হচ্ছে, সেই 24টা রূপের মধ্যে যে কোনো একটি রূপেরই অ্যাট এ টাইম বাক্যেতে প্রয়োগ হবে, তাই তো? সেই রকম আমি বোঝাতে অসমদ শব্দ ব্যবহার করে। অসমদ, অসমদ শব্দের এরকম 24টি রূপ হয়, 24টি হয় না, 21টি হয়, সম্বোধনের রূপ হয় না, যাই হোক সেটা পরে। 21টি রূপ হয়, সেই 21টির মধ্যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এরকমই আছে যেমন শব্দরূপ হয়। তার প্রথমা হচ্ছে অহম আবাম বয়ম। অহম মানে হচ্ছে আমি, আমি মানে কি বুঝি, কর্তাকে বুঝি, তাই তো? আমি করছি, এইরকম শব্দগুলিতে আমি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? অহম, তাই তো? আমি কর্তা তো, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি খেলছি, আমি দেখছি, এখানে আমি কর্তা তো। হ্যাঁ স্যার। কর্তাতে কোন বিভক্তি হয়? কর্তাতে প্রথমা, প্রথমা। তাহলে অসমত শব্দের প্রথমা হচ্ছে অহম আবাম বয়ম, তাহলে এইগুলো হচ্ছে আমি অর্থে ব্যবহৃত হবে। আমি যদি এক বচনে অহম, আমরা দুজন যদি বোঝে আবাম, অনেকজন আমরা বোঝে যদি বয়ম হবে। ঠিক আছে? যেমন বললাম রাম খেলছে, এখানে কর্তা রাম, সেখানে রামাহা, রামৌ, রামাহা তিনটে রূপ হতে পারে। একজন রাম যদি খেলে রামাহা, দুজন রাম যদি খেলে রামৌ, অনেকজন রাম যদি খেলে রামাহা। সেরকম আমি খাচ্ছি যদি হয় আমি, যদি একজনই হয় তাহলে অহম, আমরা দুজন খাচ্ছি যদি হয় আবাম, আমরা খাচ্ছি যদি হয় বয়ম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। এর সঙ্গে কোন পুরুষটি ম্যাচ করবে ক্রিয়াপদের? উত্তম পুরুষ। উত্তম পুরুষের কোনটা? প্রথমের সঙ্গে প্রথমটি, দ্বিতীয়ের সঙ্গে দ্বিতীয়, তৃতীয়ের সঙ্গে তৃতীয়। অহম ভবামি, আবাম ভবাবহ, বয়ম ভবামহ। ঠিক আছে? ক্লিয়ার? এরকম ত্বম যুবম যুয়মের ক্ষেত্রে মধ্যম পুরুষ। ত্বম ভবসি, ইউবাম ভবথহ, ইউয়ম ভবথ। ঠিক আছে? আর অহম আর ত্বম, আমি আর আমরা, এই ছাড়া যা যা শব্দ আছে জগতে, যত রকম শব্দ হতে পারে, সেই শব্দের সঙ্গে প্রথম পুরুষ হবে। ঠিক আছে? একটি উদাহরণ আমরা দেখে নিই যে রাম শব্দ। রামহ, রামৌ, রামাহা রূপ হয় তিনটি রূপ প্রথমাতে। রামহ ভবতি, রামৌ ভবতঃ, রামাহা ভবন্তি। ঠিক আছে? বোঝা গেছে? স্যার অসমত যেখানে হবে সেখানে উত্তম পুরুষ। হ্যাঁ, অসমদ হলে উত্তম পুরুষ, যুষ্মদ হলে মধ্যম পুরুষ, এবং কি এই দুটি বললেন ছাড়া আরেকবার বলুন। অসমদ হলে উত্তম পুরুষ, যুষ্মদ হলে মধ্যম পুরুষ, এই দুটি ছাড়া বাকিগুলো যা হবে প্রথম পুরুষ। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। যদি আমি এখানে একটি ধাতু দিই আপনাদেরকে, ভবতির জায়গায় বদতি, তাহলে বলুন তো অমিত মজুমদার মহোদয়া, আপনি যুষ্মৎ শব্দ প্রয়োগ করে একটা একটা করে বলুন। যেমন ত্বম ভবসি, ইউবাম ভবথহ, ইউয়ম ভবথ, এরকম টাইপ বদতি, এইরকম রূপটা কিরকম হবে? এর রূপটা যুষ্মৎ শব্দ দিয়ে বলি যদি আমি, বলতে পারবেন?
পদতি মানে ভবতি ভবতির জায়গায় বদতি, যদি ভবতির ভবতির জায়গায় জায়গায় বদতি। বদতি, হ্যাঁ বদতি, হ্যাঁ বদতি। ত্বম বদসি। হ্যাঁ শব্দটা কি ভবর জায়গায় বদতি টোটালটাই? ভবতি রূপের জায়গায় বদতি হচ্ছে মানে বদতি বদতহা বদন্তি এরকম রূপ বিকৃতি হবে। আচ্ছা 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 আচ্ছা। ত্বম বদসি, ত্বম বদসি, হ্যাঁ ইউবম বদত্ব ভবত্ব, বদথা। আর ইউম হ্যাঁ ভবথা, আর ইয়ম হচ্ছে বদথহ। বদথা ওখানে বিসর্গ নেই, দ্বিবচনে হ্যাঁ বিসর্গ আছে। হ্যাঁ বিসর্গ নেই, বদথ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বিসর্গ। তাহলে অমিয় কুমার দাস মহোদয়া আপনি বলুন পত, বলুন। পততি ওটা দিয়ে অহম দিয়ে বলুন, মানে এই অস্মৎ শব্দটা রূপগুলি দিয়ে বলুন। পততি। অহম, অহম গচ্ছামি। পত, পত বলেছি, পত। পততি। পত, পততি। অহম, অহম পতামি। ত্বাম, ত্বাম নয়, অহম। পতাব। ত্বাম নয়, ত্বাম নয়, আবাম আছে, আবাম। অহম, আবাম, অহম শব্দের রূপ দেখে দেখে বলুন, দেখে দেখে বলুন। সরি। অহম বদামি, পতামি। ত্বাম, আবাম, আবাম গচ্ছা। শেফালি নাথ মহোদয় আপনি একটু মিউট করুন, ইকো হচ্ছে তাহলে। বলুন আবাম কি হবে? আবাম, আবাম পতামহ। আপনি মিউট করুন। পতাবহ, তাই তো? বয়ম কি হবে? বয়ম পতামহ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মৌসুমী পাত্র মহোদয়া আপনি বলুন লতা শব্দ দিয়ে, লতা শব্দ দিয়ে বলবেন গচ্ছতি। লতা, লতি, লতা, লতা গচ্ছতি, লতে গচ্ছতঃ, লতায়াহ গচ্ছন্তি। লতায়াহা নয়, লতাহা। লতাহ গচ্ছন্তি। ঠিক আছে, ঠিক আছে। নাফিসা খাতুন মহোদয়া আপনি বলুন ক্রীডতি দিয়ে। ঠিক আছে, ক্রীডতি দিয়ে বলবেন তোয়াম দিয়ে, মানে যুষ্মৎ শব্দ দিয়ে। হ্যাঁ বলছি। ত্বম ক্রীডসি, ইয়ুবম ক্রীডতঃ, ইয়ম ক্রীডথ। ঠিক আছে। শেফালি নাথ মহোদয়া আপনি বলুন আপনি বলুন খাদতি দিয়ে, অসমত দিয়ে। অহম খাদামি নাকি? হ্যাঁ খাদামি, অহম খাদামি, আবাম খাদাব, বয়ম খাদাম। হ্যাঁ ঠিক আছে। সুকৃতি বর্ধন মহোদয়া আপনি বলুন আপনি বলবেন মিত্র শব্দ দিয়ে আর ক্রীডতি দিয়ে। মিত্র শব্দ হচ্ছে ফল শব্দের মতো, মিত্র শব্দ মানে ফলম ফলে ফলানি। হ্যাঁ মিত্র শব্দ দিয়ে। মিত্র, মিত্র, ফলম ফলে ফলানি ওই রকমই হবে। কি হবে? হ্যাঁ মিত্র, মিত্র। ফলম শব্দ কি বললেন এক্ষুনি? ফলম ফলে ফলানি। তাহলে মিত্র, মিত্রে, মিত্রানি। মিত্রাম, ফলম হচ্ছে না। হ্যাঁ ফলম ফলে ফলানি যে বললাম। হ্যাঁ তাহলে মিত্রাম বলতে হবে তো, মিত্রা বলছিলাম আপনি, তাই না? ফলম মিত্রম। হ্যাঁ মিত্রাম বলতে হবে। আচ্ছা, ফলম ফলে মিত্রে, মিত্রানি, তাই তো? ওটা দিয়ে আপনি ফলম, আপনি মিত্র দিয়ে বলুন যে হসতি, হসতি, মিত্রম হসতি। হ্যাঁ তারপর হচ্ছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে।
মিত্রে হসতঃ, হ্যাঁ মিত্রাণি হসন্তি। ঠিক আছে, ভালো। এরপর দাঁড়ান, আমি মুনি শব্দরূপটা খুলে দিচ্ছি, দেখে দেখে। কবি, কবি রূপ দিয়ে তনুশ্রী সিংহ মহোদয়া আপনি বলুন। কবি, কবি শব্দ দিয়ে বলুন আপনি। লিখতি। कविः लिखति, कवि लिखता, लिखतः, হ্যাঁ कवयः लिखन्ति। ঠিক আছে, তো সকলে ক্লিয়ার তো পুরুষ ব্যাপারটা? কোন হ্যাঁ, পুরুষ বোঝা যাচ্ছে? আরো কোনো ডাউট? বুঝেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে আর একটা বিষয় থেকে গেল, পড়ে দিচ্ছি, অল্প আছে, কিছু নয়। সম্বন্ধ বলেছিলাম না যে ষষ্ঠী বিভক্তি, আমরা 7টা বিভক্তি পেয়েছিলাম, কিন্তু আমরা 6টা বিভক্তি হচ্ছে 6টা কারকে হয় দেখেছিলাম। তাহলে ষষ্ঠী বিভক্তি কোন কারকে হয়, তাই তো? সেটি আমাদের প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরটি কি হবে? দাঁড়ান, হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি কোন অর্থে হয়? তাহলে ষষ্ঠী বিভক্তিটা কখন প্রয়োগ করব? আমরা প্রথমা প্রয়োগ করব কর্তৃকারকে, জানলাম। দ্বিতীয়া প্রয়োগ করব কর্মকারকে, জানলাম। তৃতীয়া প্রয়োগ করব করণকারকে, জানলাম। চতুর্থী করব সম্প্রদানে, জানলাম। পঞ্চমী করব অপাদানে, জানলাম। সপ্তমী করব অধিকরণে, জানলাম। কিন্তু ষষ্ঠী তাহলে কোথায় করব? প্রশ্ন থেকে যাচ্ছে। তার উত্তর দেখো, দেখুন লিখেছি সম্বন্ধে। সম্বন্ধতে সরি, আমার একটু শরীরটা খারাপ আজকে। স্যার একটু জল খেয়ে নিন না। হ্যাঁ হ্যাঁ, একটু জল খেয়ে নিই। মানে গলাটা আর কি ধরে আছে, তারপর 2 ঘন্টা টানা বলে যেতে হচ্ছে। ঠিক আছে, আজকে আপনি ছেড়ে দিন না স্যার, যদি অসুবিধা হচ্ছে অনেকক্ষণ ধরে ঠিক আছে, আজকে প্রবলেম left নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ছেড়ে দিন না। না না, অসুবিধা নেই, এইটাই শেষ করে দিলে আমাদের এই পার্টটা হয়ে যাবে, আমরা পরের দিন নতুন একটা শুরু করতে পারবো। তাহলে এইটার জন্য আবার এটা কি বলতে হবে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে ষষ্ঠী বিভক্তিটা হচ্ছে সম্বন্ধে। সম্বন্ধ মানে কি? সম্বন্ধ মানে দেখুন, আমরা জানি সম্বন্ধগুলো, তাও একটু বলে দিচ্ছি। জন্য জনক ভাব সম্বন্ধ, অবয়বাবয়বী ভাব সম্বন্ধ, স্বস্বামী ভাব সম্বন্ধ, এইগুলি হলো সম্বন্ধ। এরকম অনেক সম্বন্ধ হতে পারে, সেই সম্বন্ধ অর্থে ষষ্ঠী হচ্ছে। যেমন উদাহরণ, দশরথের পুত্র। দশরথের পুত্র ষষ্ঠী করলে হবে দশরথস্য পুত্রঃ। এখানে দশরথ আর পুত্রের মধ্যে জন্য জনক ভাব সম্বন্ধ আছে, তাই তো? দশরথ হচ্ছে জনক এবং তার থেকে জন্য হচ্ছে তার পুত্রটি। দশরথ এবং পুত্র দুটির মধ্যে জন্য জনক ভাব সম্বন্ধ আছে, তাই এখানে সম্বন্ধ অর্থ আছে, তাই দশরথস্য এরকম ষষ্ঠী বিভক্তি হচ্ছে। বৃক্ষের শাখা। বৃক্ষের শাখা, বৃক্ষের একটি অবয়ব হচ্ছে শাখা, তাই তো? অবয়ব বলতে আমরা বুঝি অংশ, অবয়ব বা অংশ। তাহলে অবয়ব একটা হলো, আর অবয়ব যার আছে তাকে কি বলা হয়? অবয়বী, তাই তো? যদি আমাদের দিয়ে আমি উদাহরণ দিই, আমাদের হাতটি হচ্ছে আমার অবয়ব, পা হচ্ছে আমার অবয়ব, ঠিক আছে, মাথা হচ্ছে আমার অবয়ব। তাহলে অবয়বীকে আমি, আমি হচ্ছে অবয়বী, এবং অবয়ব হচ্ছে হাত, পা, মাথা, এগুলি হচ্ছে অবয়ব। তাহলে বৃক্ষের শাখা, এখানে শাখা, পাতা এগুলি হচ্ছে গুঁড়ি, ঠিক আছে, ডাল, এগুলি সব হচ্ছে অবয়ব। এবং গাছ, গাছ বলতে আমরা যেটিকে বুঝি সম্পূর্ণটা, সেটা হচ্ছে অবয়বী। তাহলে বৃক্ষ আর শাখা এই দুটির মধ্যে অবয়বাবয়বী ভাব সম্বন্ধ আছে। অবয়ব আর অবয়বী দুটির মধ্যে অবয়বাবয়বী ভাব সম্বন্ধ, ঠিক আছে। এরকম রামের জামা, যদি বলি রামস্য বস্ত্রম, রামের জামা, জামাটা কার? জামার মালিক কে? রাম। তাহলে স্বামী ভাব সম্বন্ধ। স্বামী মানে হচ্ছে প্রভু, মালিক, আর স্বামীর স্বম হচ্ছে সেই মালিকের যে বস্তুটি, নিজস্ব বস্তু, সেটা হচ্ছে স্বম।
তাহলে স্ব মানে আমার নিজের জিনিস যেটা সেটাকে স্ব বলা হয়, আর সেই স্বয়ের স্বামীকে আমি, মানে মালিক যে। তাহলে রামের জামা, এখানে জামাটা হচ্ছে স্বম, আর সেই জামার মালিককে রাম। তাহলে রাম আর জামার মধ্যে স্বামী ভাব সম্বন্ধ আছে। তাহলে এই স্থলগুলিতে প্রত্যেকটি জায়গাতেই সম্বন্ধ আছে, তাই প্রত্যেকটি জায়গাতেই ষষ্ঠী হচ্ছে। দশরথের পুত্র দশরথস্য পুত্রঃ, বৃক্ষের শাখা বৃক্ষস্য শাখা, রামের জামা রামস্য বস্ত্রম। এখানে পুত্রঃ হবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে, বিসর্গ হবে পুত্রঃ, বৃক্ষস্য শাখা রামস্য বস্ত্রম, এরকম প্রয়োগগুলি হবে। ঠিক আছে, সম্বন্ধ অর্থে ষষ্ঠী বিভক্তি হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আজকে পুরো ক্লাসে বোঝা গেছে? কোনো অসুবিধা? বুঝেছি স্যার। ঠিক আছে। সম্বোধন অর্থে ষষ্ঠী বিভক্তি হবে, তাই তো? সম্বোধন নয়, সম্বোধনটা আলাদা জিনিস, সম্বন্ধ। সম্বন্ধ, আচ্ছা। রিলেশন। হ্যাঁ, রিলেশন। ঠিক আছে, তাহলে আজকের হোম টাস্ক কি কি ঠিক থাকলো? আছে স্যার, আজকে হ্যাঁ, হোম টাস্কটা দিয়ে দিবি, যে যারা লতা শব্দ মুখস্থ করেননি তারা লতা শব্দ এবং ফল শব্দের ওই দুটো বিভক্তি, এবং যারা লতা করে নিয়েছেন তারা ফল শব্দের দুটি বিভক্তি এবং মূলি শব্দ। ঠিক আছে, আর এমন একটি বাক্য লিখতে হবে যেখানে 6টি কারকই থাকবে এবং কারকগুলির ডেফিনেশন দিতে হবে, কেন এটি কর্তা। বাংলাতেই লিখবেন, যারা সংস্কৃত সংস্কৃত লিখবেন, যারা বাংলাতে বাংলাতে। ঠিক আছে, সংস্কৃত চেষ্টা করবেন তারা। ঠিক আছে, 6টি কারকই যাতে থাকে। ঠিক আছে, ঠিক আছে। স্যার হ্যাঁ, বলছি বাক্য যে মানে স্টেপ গুলো হয়, প্রথমে ক্রিয়া, তারপরে কর্তা, তারপরে কর্ম, এভাবে মানে একবার স্টেপ গুলো মানে প্রত্যেকটা কারকে বলে দিন। প্রত্যেক কারকে ক্রিয়া হ্যাঁ। প্রথমে, তারপর কর্তা, তারপর কর্ম, তারপর করণ, তারপর সম্প্রদান, অপাদান, অধিকরণ। ঠিক আছে, ঠিক আছে। আজকে যেটা পড়ানো হলো সেটা কি দেবেন? হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি আমি গ্রুপে। ঠিক আছে ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে স্যার, শুভরাত্রি। ঠিক আছে। শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।